আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু বর্ণ পয়েন্ট। আইসিটি এর দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগত। আজকে আমরা আইসিটি এর দ্বিতীয় অধ্যায় নিয়ে কথা বলবো। তো আজকের লেকচারে আমরা যা কিছু শিখব: কম্পিউটার রক্ষণাবেক্ষণ, কম্পিউটার রক্ষণাবেক্ষণের সফটওয়্যারের গুরুত্ব, সফটওয়্যার ইনস্টলেশন, আনইনস্টলেশন ও ডিলিট করা, তথ্যের নিরাপত্তা ও সাইবার ঝুঁকি, কম্পিউটার ও ইন্টারনেট আসক্তি এবং আসক্তি থেকে মুক্তির উপায়, পাইরেসি, কপিরাইট আইন ও কপিরাইট আইনের প্রয়োজনীয়তা, তথ্য অধিকার ও নিরাপত্তা, ট্রাবল শুটিং, ডেস্কটপ কম্পিউটারের কিছু সাধারণ সমস্যা ও সমাধান। কম্পিউটার রক্ষণাবেক্ষণ। কম্পিউটারকে ভালো অবস্থায় এবং কাজের উপযোগী রাখার জন্য নিয়মিত পরিচর্যা করা প্রয়োজন। অর্থাৎ কম্পিউটারকে ভালোভাবে কাজ করানোর জন্য এবং কাজের উপযোগী যেন থাকে, কারণ যদি কম্পিউটারের ভিতরে ধুলাবালি জমানো থাকে তাহলে কম্পিউটার ঠিকভাবে কাজ করতে পারবে না। অর্থাৎ কম্পিউটারের ভিতরে যদি ঠিকভাবে বাতাস প্রবাহ না করে তাহলে কিন্তু কম্পিউটার ঠিকভাবে কাজ করতে বা কাজের উপযোগী থাকবে না। ধুলাবালি কম্পিউটারের ভিতরে বাতাস প্রবাহে বাধা প্রদান করে। বাহ্যিক রক্ষার বিষয়, অর্থাৎ আমরা কম্পিউটারের বাইরে থেকে যে সকল সিপিইউর বাইরে যে সকল রক্ষা করতে পারি: আর্দ্রতা, তাপমাত্রা, ধুলো, ধোঁয়া, পানি, চৌম্বক ক্ষেত্র ও বিদ্যুৎ ক্ষেত্র থেকে রক্ষা করা। আর্দ্রতা অর্থাৎ আমরা যে কোনো স্যাঁতস্যাঁতে অবস্থানে পিসি রাখবো না। তাপমাত্রা অর্থাৎ অতিরিক্ত গরম জায়গায় বা অতিরিক্ত ঠান্ডা জায়গায় আমরা পিসি রাখবো না। ধুলো অর্থাৎ যে জায়গায় অতিরিক্ত ধুলো জন্মে সেই সকল জায়গায় আমরা পিসি রাখবো না। ধোঁয়া, যেখানে ধোঁয়া হয় যেমন রান্নাঘরের সাথে বা ধোঁয়া সম্পূর্ণ এরিয়াতে আমরা রাখবো না। পানি থেকে অবশ্যই পিসিকে দূরে রাখতে হবে, না হলে পিসিতে শর্ট সার্কিট হতে পারে, শর্ট সার্কিট হবে এবং অনেক সময় বিস্ফোরণও হতে পারে। চুম্বক ক্ষেত্র এবং বিদ্যুৎ ক্ষেত্র থেকে রক্ষা করা। চুম্বক ক্ষেত্র থেকে রক্ষা করা বলতে হচ্ছে চুম্বক যদি কম্পিউটারের পাশে থাকে তাহলে কম্পিউটারের যন্ত্রাংশগুলো যেহেতু ম্যাগনেটিক বিষয়াদি থাকে সেজন্য কম্পিউটারের যন্ত্রাংশ ওই চুম্বকের সাথে আকর্ষিত হবে এবং কম্পিউটার ঠিকভাবে কাজ করবে না, কম্পিউটারের যান্ত্রিক ত্রুটি দেখা দেবে। এরপরে বিদ্যুৎ ক্ষেত্র থেকে রক্ষা করা, অর্থাৎ হচ্ছে অতিরিক্ত বিদ্যুৎ, বিদ্যুতের সংস্পর্শে আসা, বিদ্যুতের শর্ট সার্কিট হওয়া, এই সকল বিষয়াদি থেকে রক্ষা করতে হবে। ধাতব ও চৌম্বকীয় বস্তু দূরে রাখা। ধাতব এবং চৌম্বকীয় বস্তু, ধাতব বস্তু যেমন এগুলো পিসির ভিতরে যে সকল ম্যাগনেট রয়েছে সেগুলোর সাথে আকর্ষণ করতে পারে, এতেও পিসির সমস্যা হতে পারে। এছাড়া চৌম্বকীয় বস্তু যেমন আমরা চৌম্বক ক্ষেত্র, সেটা একই। এবার বিদ্যুৎ সংযোগে আর্থিং থাকা উচিত, অর্থাৎ আমরা যখন পিসিতে বিদ্যুৎ সংযোগ দেব, পিসিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় অবশ্যই আর্থিং লাইন থাকতে হবে, না হলে পিসিতে তো অনেকগুলো পিসিতে অনেক ধরনের লাইন থাকে, মাদারবোর্ড থাকে, সেগুলো অবশ্যই পিসির বডি টাচিং। তো তখন বডি টাচিং থাকে তখন পিসিতে আর্থিং হওয়ার সম্ভাবনা থাকে। তো পিসিতে যদি বা আমাদের বিদ্যুৎ সংযোগে যদি আর্থিং না থাকে তাহলে ওই আর্থিং পিসির সাথে থাকে এবং আমরা যখন টাচ করি তখন আমাদের আর্থিং হয়। তো আমাদের শরীরে আর্থিং লাগে, শক লাগে। কিন্তু যদি আর্থিং থাকে, আর্থিং মানে হচ্ছে কি বিদ্যুতের যে নিম্ন পরিমাণ সংযোগ রয়েছে সেটা আর্থের সাথে অর্থাৎ মাটির সাথে মিশে যাওয়া। কিন্তু যদি আর্থিং না থাকে তাহলে এটা আমাদের শরীরে লাগলে তখন আমাদেরকে শক করে। সফটওয়্যার রক্ষার বিষয়, যে সকল রক্ষা সফটওয়্যারের মাধ্যমে করা যায়, যেমন অপারেটিং সিস্টেম বা এবং অ্যাপস আপডেট রাখা। অপারেটিং সিস্টেম হচ্ছে ওএস, যেমন ক্রোম ওএস, উইন্ডোজ, তারপরে ম্যাক ওএস, এগুলো অপারেটিং সিস্টেম। অ্যাপস আপডেট রাখা, যেমন যে সকল সফটওয়্যার আমরা পিসিতে ব্যবহার করি সেগুলো আমাদের কনফিগারেশন অনুযায়ী আপডেটেড রাখতে হবে, ঠিক আছে? না হলে সমস্যা সৃষ্টি হতে পারে, কারণ সেগুলোতে নিরাপত্তার ত্রুটি থাকে, অনেক সময় অনেক ধরনের সমস্যা থাকে, সেজন্য আপডেটগুলো আসে। নিয়মিত ভাইরাস স্ক্যান করা, অ্যান্টিভাইরাস দিয়ে নিয়মিত ভাইরাস স্ক্যান করা। আমাদের বর্তমানে উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11-এ ডিফল্টভাবে অ্যান্টিভাইরাস দেওয়া থাকে, অ্যান্টিভাইরাস আলাদা করে কিনতে হয় না। তো এই অ্যান্টিভাইরাসগুলো দিয়ে আমরা স্ক্যানিং করাতে পারি এবং প্রতিনিয়ত স্ক্যানিং করাতে পারি, সপ্তাহে একবার অন্তত বা মাসে একবার এভাবে স্ক্যানিং করানো উচিত যেন কম্পিউটারে ভাইরাস আক্রমণ না হয়। এভাবে আমরা কম্পিউটারের বাহ্যিক রক্ষণাবেক্ষণের বিষয়গুলো খেয়াল রাখতে পারি। তো এরপর হচ্ছে রক্ষণাবেক্ষণের ধরন। দুই ধরনের রক্ষণাবেক্ষণ রয়েছে: প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ এবং সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ। প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ হচ্ছে কম্পিউটারে সমস্যা সৃষ্টির আগে প্রতিরোধ করা, সেগুলো হচ্ছে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ। এবং সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ হচ্ছে কম্পিউটারে
সমস্যা সৃষ্টির পরে সেগুলোকে সমাধান করা, সেগুলো হচ্ছে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ। তো আমরা প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ দেখি। কম্পিউটারে ফল্ট বা সমস্যা তৈরির পূর্বে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়াই প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ। যেমন ভাইরাস স্ক্যান করা, প্রতিনিয়ত ভাইরাস স্ক্যান করা, অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল ও আপডেট রাখা। অ্যান্টিভাইরাস সফটওয়্যার এখন আর ইনস্টল করতে হয় না, আমাদের উইন্ডোজের সাথেই দেওয়া থাকে। তো আপডেট রাখা, উইন্ডোজের যখন অ্যান্টিভাইরাসের আপডেট আসবে তখন আপডেট করা, কারণ আপডেটেড অ্যান্টিভাইরাসগুলো দ্রুত এবং আরও নতুন নতুন ভাইরাস শনাক্ত করতে সক্ষম। ফাইল ব্যাকআপ রাখা, যেন দুর্ঘটনায় ডাটা হারানো না হারায়। তো ফাইল ব্যাকআপ রাখা জরুরি, যে সকল খুবই গুরুত্বপূর্ণ কনফিডেন্সিয়াল বা তোমার গুরুত্বপূর্ণ যে সকল ফাইল রয়েছে সেগুলোকে ব্যাকআপ করে রাখা অন্য জায়গায় বা ক্লাউড স্টোরেজে ব্যাকআপ করে রাখা, যেন দুর্ঘটনায় ফাইল, যেমন ধরো যে হার্ড ডিস্ক অনেক সময় সমস্যা দেখা দিতে পারে, অনেক সময় হার্ড ডিস্কের ডাটা রিকভারি করার সময় থাকে না বা মতো অবস্থা থাকে না, হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে যেন সেই সকল ফাইল নষ্ট না হয় বা ফাইল হারিয়ে ফেলার ঝুঁকি না থাকে, সেজন্য ফাইল ব্যাকআপ করে রাখা। তোমরা চাইলে ক্লাউড স্টোরেজে অনেকগুলো ক্লাউড স্টোরেজ আছে, সেগুলোতে ব্যাকআপ রাখতে পারো, অথবা টেলিগ্রামে একটি চ্যানেল খুলে সেই চ্যানেলে তোমরা ব্যক্তিগতভাবে, প্রাইভেট চ্যানেলে ব্যক্তিগতভাবে সকল ফাইল আপলোড রাখতে পারো। টেলিগ্রামও একটা ক্লাউড স্টোরেজের মতো কাজ করে। তারপরে ইউপিএস ব্যবহার করা। ইউপিএস হচ্ছে লোডশেডিংয়ের সময় কম্পিউটারকে একটি সাপোর্ট দেয়, যেন কম্পিউটার সাথে সাথে বন্ধ না হয়ে যায়। এক্ষেত্রে কম্পিউটারে অনেক সমস্যা হয়, যদি কম্পিউটার সাথে সাথে বন্ধ হয়ে যায় তাহলে মাদারবোর্ড বা পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ইউপিএস ব্যবহার করলে লোডশেডিংয়ে পিসি সাথে সাথে বন্ধ হবে না। তুমি আস্তে ধীরে তোমার যে সকল প্রজেক্টে কাজ করতেছো, ধরো একটি প্রজেক্টে কাজ করতেছো, লোডশেডিংয়ে হঠাৎ পিসি বন্ধ হয়ে গেলো, সেক্ষেত্রে তোমার অনেক সময় রিকভারি করার অপশন নাও থাকতে পারে, অনেক সফটওয়্যার আছে রিকভারি হয় না। তো সেই সকল সফটওয়্যার থেকে জন্য তোমাকে ইউপিএস ব্যবহার করতে হবে, যেন সহজে তুমি সেভ করে তারপরে পিসিটি বন্ধ করতে পারো। ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে ইউপিএস এর পাওয়ার ব্যাকআপ বেশিক্ষণ থাকে না, তাই ইউপিএস এ সব সময় লোডশেডিং হলেই ইউপিএস এ কম্পিউটার ব্যবহার করা উচিত না। সেভ করে শাটডাউন রাখা, তারপরে বিদ্যুৎ আসলে তারপরে ব্যবহার করা। কুলিং ফ্যান ও ভেন্ট রেগুলার ক্লিনিং এবং অতিরিক্ত গরম থেকে রক্ষা। কুলিং ফ্যান হচ্ছে যে সকল ফ্যান তোমরা সিপিইউর ভিতরে দেখো, পিসির ভিতরে, সে সকল কুলিং ফ্যান পরিষ্কার রাখা, কারণ কুলিং ফ্যানের মধ্যে বালু জন্মে। সে সকল বালু, ধুলবালি যদি আমরা পরিষ্কার না করি তাহলে বাতাস প্রবাহে বাধাপ্রাপ্ত হয়। যে সকল পিসিতে যে সকল ছিদ্রগুলো রয়েছে, যে সকল গ্যাপগুলো আছে বাতাস প্রবাহের জন্য, সেগুলোকে ক্লিন রাখা, না হলে ধুলোবালি জন্মে থাকলে সেগুলো বাতাস প্রবাহে বাধা সৃষ্টি করে, এতে পিসি অতিরিক্ত গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, গরম হয়ে যায়। তো অতিরিক্ত যেন গরম না হয়, বাতাস প্রবাহ যেন সঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে, এবং কুলিং ফ্যান ভেন্ট রেগুলার ক্লিন করতে হবে। রেগুলার বলতে সপ্তাহে বা মাসে একবার ক্লিন করা উচিত। হার্ড ড্রাইভে নিয়মিত ডিস্ক ক্লিন আপ বা ডিফ্র্যাগমেন্ট করা। হার্ড ড্রাইভে নিয়মিত ডিস্ক ক্লিন আপ, অর্থাৎ ডিস্ক ক্লিন আপ দেখবা তোমরা উইন্ডোজে ডিস্ক ক্লিন আপ নামে একটি বিল্ট ইন সফটওয়্যার রয়েছে, যেটা দিয়ে তোমরা উইন্ডোজে তোমরা সি ড্রাইভ বা যে কোনো ড্রাইভে ডিস্ক ক্লিন আপ চালাতে পারবে। এতে তোমাদের অপ্রয়োজনীয় যে সকল ফাইল রয়েছে, যেমন ট্যাম্প ফাইল বা অনেক অপ্রয়োজনীয় ফাইল পিসিতে ব্যবহার করলে জন্মে, সে সকল ফাইল ডিলিট করলে পিসি অনেক দ্রুত কাজ করতে সক্ষম হয়। ওএস যেমনটা আগে বলেছিলাম, উইন্ডোজ, ক্রোম ওএস, ম্যাক ওএস, এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম, এগুলোর মাধ্যমে পিসি রান হয়। এবং সফটওয়্যার নিয়মিত আপডেট রাখা, অর্থাৎ তোমার উইন্ডোজে যদি আপডেট আসে তাহলে উইন্ডোজ আপডেট রাখা। সফটওয়্যার যেমন যে সকল সফটওয়্যার তুমি ব্যবহার করো সেগুলো যদি আপডেট ভার্সনটা যদি তোমার পিসিতে ব্যবহারযোগ্য হয় তাহলে আপডেট করা, না হলে যেখানে আছে সেখানে থাকা উত্তম। পাওয়ার সার্জ প্রোটেক্টর ব্যবহার করা, যেন পিসিতে অতিরিক্ত বৈদ্যুতিক চাপ না পড়ে। তো পাওয়ার সার্জ ব্যবহার করলে যদি তোমার ধরো যে অনেক সময় ওভার ভোল্টেজ হয় বা লো ভোল্টেজ হয়, তো ওভার ভোল্টেজে যেন পিসিতে ওভার ভোল্টেজের কারণে পিসি কোনো প্রকার শর্ট সার্কিটে না পড়ে, পিসি যেন নষ্ট না হয়, সেজন্য পাওয়ার সার্জ ব্যবহার করা, যেন পিসিতে যেই পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন পিসি শুধুমাত্র ওই পরিমাণ বিদ্যুৎই পায়, এদিকে খেয়াল রাখতে হবে। নির্দিষ্ট সময় পর পর হার্ডওয়্যার চেক আপ করা। নির্দিষ্ট সময় পর পর তুমি মাদারবোর্ড চেক করবে। ধরো যেদিন তুমি পরিষ্কার করবে জিনিসগুলো, তুমি মানে যেমন মাসে একবার তুমি যে পরিষ্কার করো, সেদিনই তুমি হার্ডওয়্যার চেক করতে পারো যে মাদারবোর্ডগুলোর সংযোগ ঠিক আছে কিনা, পাওয়ার সাপ্লাইতে সংযোগ ঠিক আছে কিনা, হার্ড ডিস্কের সংযোগ ঠিক আছে কিনা, হার্ড ডিস্কের লাইনগুলো, কেবলগুলো মাদারবোর্ডের সংযোগ ঠিক আছে কিনা, এগুলো দেখতে পারো। এতে তোমার একই সাথে দুটি কাজ হয়ে গেল এবং পিসিতেও সমস্যা
হওয়ার সম্ভাবনা কমে গেল। তারপর হচ্ছে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ, অর্থাৎ কম্পিউটারের ফল্ট বা সমস্যা তৈরি হওয়ার পর তা মেরামত বা পরিবর্তন করে কম্পিউটারকে কর্মক্ষম করা, এটাই হচ্ছে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ। যেমন দূষিত ফাইল বা ভাইরাস আক্রান্ত ফাইল সিস্টেম ক্লিন করা, অর্থাৎ তোমার যে ফাইলগুলো অলরেডি ভাইরাস আক্রান্ত হয়ে গেছে অ্যান্টিভাইরাসের মাধ্যমে সেগুলোকে ক্লিন করে ফেলা। তারপরে হার্ড ড্রাইভ বা র্যাম নষ্ট হলে তা পরিবর্তন করা, তোমার হার্ড ডিস্ক বা এসএসডি বা র্যাম নষ্ট হয়ে গেলে সেগুলো পরিবর্তন করা, কারণ সেগুলো পরিবর্তন না করলে তুমি আর পিসি রান করতে পারবে না। মাদারবোর্ড বা পাওয়ার সাপ্লাই পুড়ে গেলে তা মেরামত করা, অবশ্যই মেরামত করতে হবে। ডিসপ্লে বা মনিটর সমস্যা হলে ঠিক করা। তারপরে হচ্ছে ফ্যান বন্ধ হয়ে গেলে তা বেশি আওয়াজ বা বেশি আওয়াজ হলে তা পরিবর্তন করা, অর্থাৎ তোমার ফ্যানেরও একটা মোটরের গতিবিধি আছে, সে ফ্যান যদি বন্ধ হয়ে যায় সেটাকে পরিবর্তন করা, কারণ ফ্যান বন্ধ না করলে মানে বন্ধ হয়ে গেলে ঠিকভাবে ভিতরে বাতাস প্রবাহিত হবে না, এতে ভিতরের গরম হাওয়া বাইরে আসবে না, বাইরের ঠান্ডা হাওয়া ভিতরে যাবে না, এই জন্য ফ্যান বন্ধ হয়ে গেলে পরিবর্তন করা। বাটন বা পোর্ট কাজ না করলে তা ঠিক করা বা রিপ্লেস করা। সফটওয়্যার ক্র্যাশ হলে পুনরায় ইনস্টল করা, সফটওয়্যার ক্র্যাশ করলে অর্থাৎ তুমি একটা সফটওয়্যার ব্যবহার করো সেটি হঠাৎ ক্র্যাশ করছে অর্থাৎ এখন আর ব্যবহারযোগ্য নয়, তখন সেটিকে আনইনস্টল করে পুনরায় ইনস্টল করা। সফটওয়্যার কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব। সফটওয়্যার রক্ষণাবেক্ষণ কি? সফটওয়্যার রক্ষণাবেক্ষণ মানে হলো কম্পিউটারে ইনস্টলকৃত অপারেটিং সিস্টেম এবং অ্যাপ্লিকেশনগুলোকে সর্বদা আপডেট রাখা, অপ্রয়োজনীয় বা ক্ষতিকর অথবা পুরনো সফটওয়্যার মুছে ফেলা। যে সকল সফটওয়্যার তোমার এখন আর প্রয়োজন নেই সেগুলোকে, বা যে সকল সফটওয়্যার ক্ষতিকর মনে হয় সেগুলোকে মুছে ফেলা, অর্থাৎ আনইনস্টল করে ফেলা। সফটওয়্যার ব্যবহারজনিত কারণে তৈরি হওয়া বর্জ্য বা টেম্পোরারি ফাইল মুছে ফেলা, অর্থাৎ টেম্প ফাইল আমরা যেটাকে বলি, আমরা অনেকেই জানি যে কিভাবে টেম্প ফাইল ডিলিট করতে হয়। ভাইরাস ও ম্যালওয়্যার প্রতিরোধ করতে অ্যান্টিভাইরাস সবসময় চালু রাখা। কিছু উদাহরণ দেখি। সফটওয়্যার আপডেট, নতুন ফিচার বাগ ফিক্স ও নিরাপত্তা সুরক্ষা, অর্থাৎ সফটওয়্যার আপডেট করলে তোমার নতুন ফিচার যুক্ত হবে, আগের যে বাগগুলো আছে সেগুলো, বাগ অর্থাৎ সফটওয়্যার ঠিকভাবে কাজ না করা, কোনো ফাংশন কোনো কাজ করা কখনো কাজ না করা, এগুলো। তারপর নিরাপত্তা সুরক্ষা আরও বাড়ে, ভাইরাস ও ম্যালওয়্যার সুরক্ষা, তুমি যদি মানে অ্যান্টিভাইরাসকে যদি আপডেট করো তাহলে ভাইরাস ও ট্রোজান সফটওয়্যার রোধ বৃদ্ধি পায়, মানে এটা আরও নতুন নতুন যে সকল ভাইরাস প্রতিনিয়ত আসে সেগুলোকে আরও জোরালোভাবে ডিফেন্ড করতে পারে। ট্যাম্প ফাইল মুছে ফেলা, অপ্রয়োজনীয় ফাইল কম্পিউটার ধীরগতি করে, অর্থাৎ তোমার যদি ট্যাম্প ফাইলের পরিমাণ বেড়ে যায় তখন প্রতিনিয়ত সেগুলোকে রানিং করানোর জন্য কম্পিউটার স্লো হয়ে যায়। রেজিস্ট্রি ক্লিন আপ, সিস্টেম রেজিস্টারের সমস্যা দূর করে, রেজিস্ট্রি ক্লিন আপ করলে পিসি অনেকটা দ্রুত হয়। র্যাম অপটিমাইজেশন, অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড প্রোগ্রাম বন্ধ করে গতি বাড়ায়, র্যাম অপটিমাইজেশন ইউজ করলে তোমার অপ্রয়োজনীয় যে সকল ব্যাকগ্রাউন্ড প্রোগ্রাম তোমার প্রয়োজন নেই সেগুলোকে বন্ধ করে দেয়, এতে পিসি কম্পিউটারের গতি বৃদ্ধি পায়। ডিস্ক ক্লিন আপ ব্যবহার করলে ডিস্কে থাকা অপ্রয়োজনীয় ডাটা মুছে ফেলা যায়, অর্থাৎ ধরো তুমি কম্পিউটার উইন্ডোজ আপডেট দিয়েছো, তখন তোমার আগের যে উইন্ডোজের ভার্সনটি আছে সেটি পিসি মানে তোমার হার্ড ডিস্কে থেকে যায় বা হার্ড ড্রাইভে থেকে যায়, তখন সেটিকে ডিস্ক ক্লিন আপের মাধ্যমে ডিলিট করা যায়, এতে তোমার ডিস্কে অনেক জায়গা খালি হবে এবং পিসি আরও দ্রুত কাজ করে। ডিস্ক ডিফ্র্যাগমেন্ট, ফাইলগুলো সাজিয়ে কম্পিউটারের গতিবৃদ্ধি, অর্থাৎ তোমার যদি পিসিতে ফাইল এলোমেলো বিভিন্ন এলোমেলো নামে থাকে বা এক একটা ফাইল এক এক জায়গায় বিভিন্নভাবে থাকে, তখন কিন্তু তোমার কম্পিউটারে ধীরগতি হয়ে যায়। ব্রাউজার ক্লিন আপ, ক্যাশ কুকিজ মুছে ব্রাউজারের গতি বৃদ্ধি করা, অর্থাৎ তোমার যদি ব্রাউজার অনেক দিন যাবত ইউজ করতেছো, এখন ব্রাউজার অনেক ধীর গতিতে হয়ে গেছে, ব্রাউজার লোড নিতে সময় না, তখন তোমার ব্রাউজারের ক্যাশ কুকিজ মুছে মানে ডিলিট করে দেওয়া, এতে ব্রাউজারের গতি বৃদ্ধি পাবে। হ্যাঁ, সফটওয়্যার রক্ষণাবেক্ষণ না করলে যে সমস্যাগুলো হয়, কারণ ট্যাম্প ফাইল, র্যাম দখল, পুরনো সফটওয়্যার এগুলো থাকলে কম্পিউটার ধীরগতি হওয়ার সম্ভাবনা থাকে। ভাইরাস বা ম্যালওয়্যার আক্রমণ হলে হঠাৎ রিস্টার্ট হওয়ার সম্ভাবনা থাকে। অপ্রয়োজনীয় ফাইল জমা হলে হার্ড ড্রাইভ ফুল হয়ে যেতে পারে। অ্যাডওয়্যার বা স্পাইওয়্যার থাকলে অটোমেটিক ওয়েবসাইট ওপেন হওয়া, অর্থাৎ তোমার অটোমেটিক একটি ওয়েবসাইটে চলে যাবে যদি অ্যাডওয়্যার বা স্পাইওয়্যার থাকে। ইউএসবি ভিত্তিক ভাইরাস সংক্রমণ হলে শর্টকাট ফাইল তৈরি হয়, অর্থাৎ ইউএসবিতে যদি ভাইরাস থাকে তখন দেখবা যে পিসিতে বিভিন্ন ড্রাইভে বিভিন্ন ফোল্ডারে শর্টকাট ফাইল তৈরি হচ্ছে, মানে অর্থাৎ এই ফাইল থেকে আরেক ফাইলে যাওয়ার যে শর্টকাটগুলো সেগুলো তৈরি হচ্ছে, এটা কিন্তু ভাইরাস আক্রমণের লক্ষণ।
রেজিস্ট্রি ত্রুটি বা ব্যাকগ্রাউন্ড প্রোগ্রাম, কমান্ড দিলে ফ্রিজ, অর্থাৎ রেজিস্ট্রি ত্রুটি বা ব্যাকগ্রাউন্ড প্রোগ্রাম অতিরিক্ত রানিংয়ে থাকলে কমান্ড দিলে, অর্থাৎ তুমি একটি কমান্ড দিচ্ছ যে এই ফাইলটি ক্লোজ হতে, সেটা ক্লোজ হতে অনেক সময় নেবে, বা এই ফাইলটি ওপেন হতে, সেটা ওপেন হতে অনেক সময় নেবে, বা ফ্রিজ হয়ে যাবে অর্থাৎ হ্যাং হয়ে যাবে। সফটওয়্যার রক্ষণাবেক্ষণে কিছু অভ্যাস গড়ে তোলাই সবচেয়ে কার্যকর, যেমন সাপ্তাহিক একবার ডিস্ক ক্লিন আপ বা ও ক্যাশ ক্লিন করা, মাসে অন্তত একবার রেজিস্ট্রি ক্লিন এবং ডিস্ক রিফ্রেগ করা। সবচেয়ে জরুরি অ্যান্টিভাইরাস আপডেট রাখা এবং নিয়মিত স্ক্যান করা, সপ্তাহে একবার মাসে একবার একটা রুটিন করে নেওয়া যে সপ্তাহে একবার বা মাসে একবার আমি স্ক্যান করব এবং অ্যান্টিভাইরাসকে সবসময় আপডেটেড রাখা। যে সফটওয়্যার ব্যবহার হয় না তা আনইনস্টল করে ফেলা। দেখো একটি সফটওয়্যার ধরো যে তোমার অনেক মাস ব্যবহার হচ্ছে না, সেটিকে আনইনস্টল করে দেওয়া। অটো রান স্টার্ট আপে অপ্রয়োজনীয় সফটওয়্যার বন্ধ করা। অটো রান বা স্টার্ট আপে অপ্রয়োজনীয় সফটওয়্যার, অটো রান বা স্টার্ট আপ হচ্ছে যখন তোমার পিসি বা কম্পিউটারে উইন্ডোজটি রান করবে, রান করার সাথে সাথে কিছু সফটওয়্যার অটোমেটিক ওপেন হয়ে যাবে, এইখানে তোমার অপ্রয়োজনীয় সফটওয়্যার বন্ধ করে দেওয়া। ধরো যে সকল সফটওয়্যার তোমার একদম প্রয়োজন নেই এখানে অটো রান হওয়ার, সেগুলো বন্ধ করে দেওয়া। সফটওয়্যার ভিত্তিক রক্ষণাবেক্ষণ এমন একটি কাজ যা প্রযুক্তি বিশেষজ্ঞ না হয়েও যে কেউ করতে পারে। নিয়মিত রক্ষণাবেক্ষণ করলে কম্পিউটার দ্রুত গতিতে কাজ করবে। অনেকে অভিযোগ করে কম্পিউটার স্লো হয়ে যাচ্ছে কেন সেটা দেখতে হবে, যে ট্যাম্প ফাইল আছে কিনা, রেজিস্ট্রি ক্লিন করতে হবে কিনা, তোমার কম্পিউটারে অ্যান্টিভাইরাস ঠিক আছে কিনা, ভাইরাস আক্রমণ হয়েছে কিনা, এগুলোর কারণে কম্পিউটার ধীরগতি হয়। সফটওয়্যার ইনস্টলেশন, আনইনস্টলেশন এবং ডিলিট করা। সফটওয়্যার ইনস্টলেশন, কোনো সফটওয়্যার ইনস্টল করার পূর্বে নিচের বিষয়গুলো লক্ষ্য রাখা প্রয়োজন। যে সফটওয়্যার ইনস্টল করা হবে তা তোমার যন্ত্রের হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা, অর্থাৎ তুমি যে সফটওয়্যারটি ইনস্টল করবে সেই সফটওয়্যারটির রেকমেন্ডেশনের সাথে তোমার পিসিতে যে কনফিগারেশন আছে সেটি সাপোর্ট করে কিনা। ধরো যে তোমার যে সফটওয়্যারটি তুমি ইনস্টল করতে চাচ্ছ সেটি 16 জিবি ডিমান্ড করে, কিন্তু তোমার আছে 8 জিবি। ধরো সেটি কোরাই 7 ডিমান্ড করে, তোমার আছে কোরাই 3, তাহলে কিন্তু হবে না, সেই সফটওয়্যারটি তুমি ইনস্টল করতে পারবে না, এতে কিন্তু পিসি ক্র্যাশ হয়ে যেতে পারে। রিডমি ফাইলটি জরুরি কিছু কথা লেখা আছে কিনা তা পড়ে নিতে হবে। তুমি ইনস্টল করার পূর্বে যে সফটওয়্যারটি ইনস্টল করতে চাও সেই সফটওয়্যারটির ফোল্ডারে রিডমি নামে একটি ফাইল থাকবে। সেই ফাইলটিতে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে কিনা সেটি দেখতে হবে। ইনস্টলেশনের সময় অন্য সকল কাজ বন্ধ আছে কিনা, বন্ধ না থাকলে অনেক সময় নতুন সফটওয়্যার ইনস্টল করতে ঝামেলা হয়। অর্থাৎ ধরো যদি ওই সফটওয়্যারটি ইনস্টলেশনের সাথে রিলেটেড কোনো ফাইল ওপেন থাকে, তাহলে কিন্তু ইনস্টলেশনের সময় ঝামেলা সৃষ্টি হবে। অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কিনা, অ্যান্টিভাইরাস সফটওয়্যার অনেকে বন্ধ করতে একটু ভয় পাও। অ্যান্টিভাইরাস সফটওয়্যার সবসময় মানে নতুন ইনস্টলেশনের ক্ষেত্রে সবসময় ঝামেলা করে না, কিছু ক্ষেত্রে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ঝামেলা সৃষ্টি করে, এই জন্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ করা। এটা তুমি সবসময়ের জন্য বন্ধ করছো না, জাস্ট ইনস্টলেশনটা হওয়া পর্যন্ত বন্ধ করতেছো, তাই সমস্যা তেমন হবে না। অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা এটা দেখে নিতে হবে। বিশেষ কোনো যন্ত্র ছাড়া প্রায় সব যন্ত্রেই এই অনুমোদন দেওয়া থাকে। ঠিক আছে, মানে অপারেটিং সিস্টেমে তুমি যখন সফটওয়্যারটি ইনস্টলেশনের জন্য ক্লিক করবে, তখন তোমার সামনে একটি পপ আপ আসবে অ্যাডমিনিস্ট্রেশনের পারমিশন চেয়ে, সেটি পারমিশন দিতে হবে, না হলে তুমি ইনস্টল করতে পারবে না। তারপর হচ্ছে আমাদের বইয়ে ইনস্টল করার পদ্ধতি, একটি সফটওয়্যার ইনস্টল করার পদ্ধতি দেওয়া নেই, কিন্তু পরীক্ষা আসতে পারে, তাই আমরা দেখে নিব। এখানে আমরা বিএলসি মিডিয়া প্লেয়ার ইনস্টল করার পদ্ধতি শিখব। প্রায় সব সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া কাছাকাছি। সফটওয়্যার ইনস্টল করার পদ্ধতি, ব্রাউজারে গিয়ে বিএলসি মিডিয়া প্লেয়ার লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর বিএলসি মিডিয়া প্লেয়ারের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড শুরু হয়ে যাবে এবং দেখাবে যে কি পর্যায়ে আছে। ডাউনলোড সম্পন্ন হলে .exe ফাইলটিতে ডাবল ক্লিক করতে হবে। এরপর ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল থেকে একটি পপ আপ আসবে, সেখানে জিজ্ঞেস করা হবে যে ডাউনলোড করতে ইচ্ছুক কিনা, সেখানে ইয়েস ক্লিক করতে হবে। তারপর ওয়েলকাম টু বিএলসি মিডিয়া প্লেয়ার সেটআপ নামক উইন্ডোতে নেক্সটে ক্লিক করতে হবে। তারপর লাইসেন্স এগ্রিমেন্ট নামক উইন্ডোতেও নেক্সট ক্লিক করতে হবে। চুজ কম্পোনেন্ট নামক উইন্ডোতেও নেক্সট ক্লিক করতে হবে। চুজ ইনস্টল লোকেশন, ডিফল্টভাবে যে লোকেশনটি থাকবে আমরা সেটি রেখে দেবো, ইনস্টলে ক্লিক করব। ইনস্টলেশন শুরু হবে এবং কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে। তারপর কমপ্লিটিং বিএলসি মিডিয়া প্লেয়ার সেটআপ নামক একটি উইন্ডো আসবে, সেখানে
ফিনিশে ক্লিক করতে হবে এবং এর মধ্য দিয়ে ইনস্টলেশন প্রসেস সম্পন্ন হবে। এখন আমরা সফটওয়্যার আনইনস্টল করার প্রক্রিয়া দেখব। সফটওয়্যার আনইনস্টল করা কেন প্রয়োজন? অপ্রয়োজনীয় সফটওয়্যার হার্ড ডিস্কের জায়গা দখল করে রাখে, কম্পিউটারের গতি ও কার্যকারিতায় সমস্যা সৃষ্টি করে, ব্যবহারে না এলে সফটওয়্যার রেখে দেওয়া অযৌক্তিক। আনইনস্টল করার প্রক্রিয়া: প্রথমে স্টার্ট বাটন, এটি হচ্ছে স্টার্ট বাটন ক্লিক করে কন্ট্রোল প্যানেলে যেতে হবে, এটি কন্ট্রোল প্যানেল। তারপর ডাবল ক্লিক করে অ্যাড অর রিমুভ অথবা আনইনস্টলে যেতে হবে। অ্যাড অর রিমুভ অপশন আসলে অ্যাড অর রিমুভ, অথবা আনইনস্টলের প্রোগ্রাম অপশন আসলে আনইনস্টল প্রোগ্রামে যেতে হবে, অথবা যে প্রোগ্রামটি আমরা আনইনস্টল করতে চাই সেটিতে ক্লিক করতে হবে। আমরা এখানে বিএলসি মিডিয়া প্লেয়ার আনইনস্টল করব, তাই বিএলসি মিডিয়া প্লেয়ারে ক্লিক করতে হবে এবং আনইনস্টলে ক্লিক করলে সেটি আনইনস্টল হওয়া শুরু হবে এবং কিছুক্ষণের মধ্যে আনইনস্টল হয়ে যাবে। তারপরে একটি পপআপ আসবে, কমপ্লিটিং বিএলসি মিডিয়া প্লেয়ার আনইনস্টল, সেখানে ফিনিশে ক্লিক করতে হবে এবং এর মধ্য দিয়ে সফটওয়্যারটি আনইনস্টল হয়ে যাবে। এখন আমরা সফটওয়্যার ডিলিট করা শিখব। প্রথমে পূর্বের নিয়মে সফটওয়্যারটি আনইনস্টল করতে হবে এবং পরে নিচের ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে কিবোর্ডের উইন্ডোজ কি এবং আর কি একসাথে চাপতে হবে। রান কমান্ড চালু করতে হবে। রান কমান্ড চালু করার পর রেজ এডিট লিখতে হবে। রেজ এডিট লিখে ওকে বাটনে ক্লিক করতে হবে। ওকে বাটনে ক্লিক করার পর রেজিস্ট্রি এডিটর নামে উইন্ডো ওপেন হবে, সেখানে ফাইল মেনুতে প্রবেশ করতে হবে। ফাইল মেনুতে প্রবেশ করার পর এক্সপোর্টে ক্লিক করতে হবে। এক্সপোর্টে ক্লিক করার পর অপারেটিং সফটওয়্যার যে ড্রাইভে রয়েছে অর্থাৎ সি সিলেক্ট করতে হবে। সাধারণত অপারেটিং সফটওয়্যার সি ড্রাইভে থাকে, তাই সি সিলেক্ট করতে হবে। তারপর নাম দিয়ে ফাইলটি সেভ করতে হবে। এটি খুবই জরুরি, কোনো ভুল হলে যেন সিস্টেম ঠিক করা যায়। আমরা এখানে ভিএলসি দিয়ে সেভ করেছি। এরপর এডিট অপশনে গিয়ে ফাইন্ডে ক্লিক করতে হবে এবং যে সফটওয়্যারটি ডিলিট করতে চাই তার নাম খুঁজতে হবে, যেমন এখানে বিএলসি লিখে ফাইন্ড নেক্সটে ক্লিক করতে হবে। এরপর রেজ ফাইলটি সিলেক্ট করতে হবে। রেজ ফাইলটি সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক করতে হবে এবং ডিলিটে ক্লিক করতে হবে। সবশেষ কিবোর্ডের F3 চেপে রেজিস্ট্রির সব জায়গা থেকে ওই নামের ফাইলগুলো মুছে দিতে হবে। এভাবে সম্পূর্ণ হবে সফটওয়্যার ডিলিট করার প্রক্রিয়া। এরপর হচ্ছে তথ্যের নিরাপত্তা ও সাইবার ঝুঁকি। তথ্যের গুরুত্ব: বর্তমান যুগে তথ্য হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ, যেমনটা আমরা পূর্বের লেকচারে জেনেছি। তথ্যের উপর নির্ভর করে ব্যক্তি, সংস্থা ও রাষ্ট্রের বিভিন্ন সিদ্ধান্ত। তথ্যের প্রকারভেদ: উন্মুক্ত তথ্য বা পাবলিক ইনফরমেশন, সকলের প্রবেশাধিকার থাকে, যে কেউ যে কোনো সময় দেখতে পারে, যেমন সংবাদ, প্রবন্ধ, প্রেস রিলিজ। বিশেষ সুরক্ষার প্রয়োজন নেই। তারপর হচ্ছে গোপনীয় তথ্য বা কনফিডেন্সিয়াল ইনফরমেশন, কেবল অনুমোদিত ব্যক্তি বা সংস্থা ছাড়া কেউ প্রবেশ করতে পারে না, যেমন জাতীয় পরিচয়পত্র, পাসওয়ার্ড, বাণিজ্যিক চুক্তি ইত্যাদি। অনুমতি ছাড়া প্রবেশ করলে আইনি ও আর্থিক জটিলতা হতে পারে। সাইবার জগৎ: ইন্টারনেট নির্ভর একটি ডিজিটাল জগৎ যেখানে তথ্য আদান প্রদান হয়। এটি ডাটা, কোড, ইলেকট্রনিক সিস্টেম দিয়ে গঠিত, প্রতিনিয়ত বৃদ্ধি ও বিকাশমান। সাইবার ঝুঁকি ও অপরাধ: ডিজিটাল ব্যবহারের ফলে সাইবার অপরাধ বাড়ছে। ব্যক্তিগত তথ্য চুরি, প্রতারণা, হ্যাকিং ইত্যাদি করছে। ব্যক্তিগত তথ্য বলতে তোমার পাসওয়ার্ড, তারপরে তোমার এটিএম এর পিন নাম্বার, কার্ডের পিন নাম্বার, এগুলো হচ্ছে তোমার ব্যক্তিগত তথ্য। প্রতারণা: তোমার সাথে প্রতারণা হচ্ছে একটি লোভনীয় অফার দিয়ে তোমার টাকা আত্মসাৎ করা হচ্ছে। হ্যাকিং: তোমার অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে। এগুলোই হচ্ছে সাইবার ঝুঁকি। তথ্যের নিরাপত্তা নিশ্চিত না করলে বড় ক্ষতির সম্ভাবনা থাকে। তুমি যদি তোমার তথ্য নিরাপদ না করো তাহলে বড় একটি ক্ষতির সম্ভাবনা থাকে। এরপর সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম। সাইবার অপরাধ হচ্ছে ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল ডিভাইস ও নেটওয়ার্ক ব্যবহার করে যেসব অপরাধমূলক কাজ করা হয় সেগুলোকে বোঝায়। সাইবার অপরাধের ধরনসমূহ: হ্যাকিং: অন্যের কম্পিউটার বা নেটওয়ার্কে অনধিকার প্রবেশ করে তথ্য চুরি করা। অন্যের কম্পিউটার বা নেটওয়ার্ক বা তোমার অন্যের প্রোফাইলে অনুমতি ছাড়া প্রবেশ করা হচ্ছে হ্যাকিং। ফিশিং: ভুয়ো ওয়েবসাইট বা ইমেলের মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য যেমন পাসওয়ার্ড বা ব্যাংকের তথ্য চুরি করা। ফিশিং লিঙ্ক তোমাকে একটি মেসেজ করা হলো, তুমি সেটার মধ্যে ক্লিক করলে এবং এর মধ্য দিয়ে তোমার পাসওয়ার্ড এবং ব্যাংকের তথ্য চুরি হয়ে গেল। অনলাইন ব্যাংক বা বিকাশ প্রতারণা: ভুয়ো মেসেজ বা কলের মাধ্যমে আর্থিক তথ্য নিয়ে টাকা আত্মসাৎ করা। অনলাইন ব্যাংক বা বিকাশ প্রতারণা সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে, যেমন কিছুদিন আগে খুব অনেক বেশি ছিল, সেটি হচ্ছে আমি বিকাশ থেকে নাহিদ বলছি। এ ধরনের প্রতারণাগুলো হচ্ছে অনলাইন ব্যাংক বা বিকাশ প্রতারণা। কম্পিউটার ম্যালওয়্যার অ্যাটাক: ভাইরাস, ট্রোজান বা স্পাইওয়্যার ছড়িয়ে কম্পিউটার বা ফোনের নিয়ন্ত্রণ নেওয়া। তারপর হচ্ছে পরিচয় চুরি, আইডেন্টিটি থেফট।
অন্যের নাম বা ছবি বা তথ্য ব্যবহার করে ভুয়া প্রোফাইল তৈরি করা। আমাদের অনেকেরই দেখা যায় যে ভুয়া প্রোফাইল, বিশেষ করে এটি মেয়েদের ক্ষেত্রে হয়ে থাকে, তা মেয়েদের ছবি ব্যবহার করে একটি ভুয়ো ফেক আইডি তৈরি করা হয়। তারপরে হচ্ছে সাইবার বুলিং। সাইবার বুলিং হচ্ছে অনলাইনে কাউকে হুমকি, গালি, মানহানিকর ছবি বা তথ্য ছড়িয়ে দেওয়া। অর্থাৎ তুমি কারো নামে কাউকে হুমকি দিলে, কাউকে গালি দিলে বা কারো মানহানিকর ছবি তথ্য অনলাইনে ছড়িয়ে দিলে, এটি হচ্ছে সাইবার বুলিং। অশ্লীল ও অবৈধ কন্টেন্ট ছড়ানো, যেমন পর্নোগ্রাফি, চাইল্ড পর্ন বা সমাজবিরোধী কন্টেন্ট ইন্টারনেটে প্রকাশ বা বিক্রয়, এটি হচ্ছে অশ্লীল বা অবৈধ কন্টেন্ট ছড়ানো। ডেটা চুরি ও বিক্রি, সংস্থা বা ব্যক্তির গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে বাজারে বিক্রি করা, এটি হচ্ছে ডাটা চুরি ও বিক্রি। স্প্যামিং, অপ্রয়োজনীয় বা ক্ষতিকর ইমেল বা মেসেজ বারবার পাঠানো, অর্থাৎ যে সকল মেসেজ বারবার অপ্রয়োজন কিন্তু সেটি বারবার পাঠানো হচ্ছে, এ ধরনের মেসেজ, এতে কিন্তু তোমার যেমন সার্ভারের সমস্যা হতে পারে, তোমার অনেক ধরনের প্রবলেম হতে পারে, এজন্য এটিও একটি সাইবার অপরাধ। স্প্যামিং করা একটি সাইবার অপরাধ। ভুয়া ছবি ও ভিডিও তৈরি করা, ডিপ ফেক, এআই বা সফটওয়্যারের মাধ্যমে কারো চেহারা ব্যবহার করে বিভ্রান্তিকর ভিডিও তৈরি, যেমন ইদানিং অনেক দেখা যাচ্ছে যে এআই বা সফটওয়্যার ব্যবহার করে অনেকেরই ডিপফেক তৈরি করা হচ্ছে। ব্রুট ফোর্স অ্যাটাক, পাসওয়ার্ড বা লগইন তথ্য অনুমান করতে সব সম্ভাব্য কম্বিনেশন দিয়ে বারবার চেষ্টা করা, অর্থাৎ তোমার জিমেল অ্যাকাউন্ট কার কাছে আছে, মানে জিমেলের নামটি আছে, সেটি কেউ ব্যবহার করে বারবার সম্ভাব্য পাসওয়ার্ড দিয়ে, একবার এক একটা পাসওয়ার্ড দিয়ে, যেগুলো হতে পারে পাসওয়ার্ড সেগুলো দিয়ে চেষ্টা করা, এটি হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক। তারপর হচ্ছে ডাটা ইন্টারসেপশন, ডাটা আদান প্রদানের মাঝপথে হ্যাকার তা গোপনে ধরে নেয় বা কপি করে নেয়, অর্থাৎ তোমার এবং তোমার বন্ধুর মাঝে কনভারসেশনের মধ্যে বা ডাটা আদান প্রদানের সময় সেটি হ্যাকার কপি করে নেয়, এটা হচ্ছে ডাটা ইন্টারসেপশন, অর্থাৎ মাঝখানে কেউ একজন এসে ইন্টারসেপশন করছে। ডিডোস অ্যাটাক, একসাথে বহু ভুয়া অনুরোধ পাঠিয়ে কোনো সার্ভার বা ওয়েবসাইট অচল করে দেওয়া হয়। ডিডোস অ্যাটাক মানে ধরো যে তুমি একসাথে একটি সার্ভারে অনেকগুলো অর্ডার দিলে, পরবর্তীতে আবার সেগুলো ক্যান্সেল করলে, এর ফলে ওয়েবসাইটটি তোমার স্লো হয়ে যাবে বা ওয়েবসাইট অচল হয়ে যাবে, সার্ভার ডাউন হয়ে যাবে। তো হ্যাকিং, অনুমতি ছাড়া কোনো কম্পিউটার, নেটওয়ার্ক বা ওয়েবসাইটে প্রবেশ করে নিয়ন্ত্রণ নেওয়াকে হ্যাকিং বলে। যে ব্যক্তি হ্যাক করে তাকে হ্যাকার বলা হয়। হ্যাকিং দুই ধরনের, বৈধ হ্যাকিং, অবৈধ হ্যাকিং। বৈধ হ্যাকিং হচ্ছে ইথিক্যাল হ্যাকিং, অনুমতিপ্রাপ্ত হ্যাকিং, এটি নিরাপত্তা পরীক্ষা করার জন্য করা হয়, কোনো ক্ষতি করা হয় না, এদের বলা হয় হোয়াইট হ্যাট হ্যাকার। আর অবৈধ হ্যাকিং হচ্ছে অনুমতি ছাড়া সিস্টেমে ঢুকে ক্ষতি করে বা তথ্য চুরি করে, এদেরকে বলা হয় ব্ল্যাক হ্যাট হ্যাকার বা ক্র্যাকার। ব্ল্যাক হ্যাট হ্যাকারদের কাজ পাসওয়ার্ড চুরি করা, ইমেইল পড়া, ফাইল বা তথ্য চুরি করা, ওয়েবসাইটের ক্ষতি সাধন করা, ভাইরাস ছড়ানো। এরপর ব্রুট ফোর্স অ্যাটাক। ব্রুট ফোর্স অ্যাটাক একটি সাইবার আক্রমণ যেখানে আক্রমণকারী অনুমতি ছাড়া কোনো অ্যাকাউন্ট বা সিস্টেমে প্রবেশের জন্য বারবার পাসওয়ার্ড বা কি অনুমান করতে থাকে। টার্গেট ব্যাংক অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ইমেইল, মোবাইল বা কম্পিউটার ডিভাইস, যেখানে তোমার বারবার বারবার মানে হ্যাক করার জন্য বারবার অনুমান করা হয় যে পাসওয়ার্ড কি হতে পারে, তোমার রিলেটেড কোনো তথ্য দিয়ে তোমার তথ্য অনুমান করে বারবার পাসওয়ার্ড ট্রায়াল করা হয়। পদ্ধতি হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর ভিত্তিক, সফটওয়্যার দিয়ে সম্ভাব্য সব পাসওয়ার্ড চেষ্টা করা হয়, যতক্ষণ না মিলে ব্যক্তিগত তথ্য চুরি করা, উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিগত তথ্য চুরি করা, পরে সেগুলো দিয়ে অপরাধ চালানো। এরপর ডাটা ইন্টারসেপশন। ডাটা ইন্টারসেপশন হলো এমন একটি সাইবার আক্রমণ যেখানে তথ্য আদান প্রদানের মাঝপথে কোনো তৃতীয় পক্ষ আড়ি পেতে ডাটা চুরি করে। প্রতিরোধের উপায়, এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবহার করা। এনক্রিপশন তথ্যকে এমনভাবে কোড করে দেয় যাতে তৃতীয় পক্ষ তা বুঝতে না পারে যে তথ্য চুরি করতে পারে। মেসেজ, ছবি, ভিডিও, ভয়েস কল, ডকুমেন্ট, ধরো তুমি তোমার বন্ধুর সাথে কথা বলতেছ খুবই জরুরি বা ব্যক্তিগত তথ্য নিয়ে, তখন সেগুলো চুরি হয়ে গেলে পরবর্তীতে সমস্যা সৃষ্টি হতে পারে। তারপর হচ্ছে ডিডিওস অ্যাটাক বা ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস আক্রমণ। ডিডোস আক্রমণ হলো একটি অনলাইন সেবা বা ওয়েবসাইটকে একসাথে অনেক ডিভাইস দিয়ে এত বেশি অনুরোধ পাঠানো হয় যাতে সেটি সঠিকভাবে কাজ করতে না পারে। উদ্দেশ্য সিস্টেম বা সাইটকে
এত ব্যস্ত রাখা যাতে আসল ব্যবহারকারীরা প্রবেশ করতে না পারে। উদাহরণ, এক ব্যক্তিকে একসাথে অনেক প্রশ্ন করলে সে বিভ্রান্ত হয়, তেমনি সার্ভারও বেশি রিকোয়েস্টে বিভ্রান্ত হয়ে পড়ে। ডিডোস আক্রমণে যা ব্যবহার করা হয়: ম্যালওয়্যার সংক্রমিত ডিভাইস। এসব ডিভাইস হ্যাকার নিয়ন্ত্রণে থাকে এবং একসাথে আক্রমণ চালায়। ম্যালওয়্যার ক্ষতিকর সফটওয়্যার যা কম্পিউটার বা মোবাইলের ক্ষতি করে বা তথ্য চুরি করে। ম্যালওয়্যারের ধরন: ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান হর্স, স্পাইওয়্যার, র্যানসামওয়্যার, অ্যাডওয়্যার, রুটকিট ও স্প্যাম। বাগ ও ম্যালওয়্যার ভিন্ন। বাগ হচ্ছে অনিচ্ছাকৃত সমস্যা, ম্যালওয়্যার হচ্ছে ইচ্ছাকৃত ক্ষতি করার জন্য তৈরি করা। তারপরে হচ্ছে সাইবার বুলিং। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যেমন মোবাইল, কম্পিউটার, সামাজিক মাধ্যম ইত্যাদি ব্যবহার করে কাউকে মানসিকভাবে আঘাত করা, ভয় দেখানো, অপমান করা, জোরপূর্বক কিছু করতে বাধ্য করাকে সাইবার বুলিং বলে। কিভাবে ঘটে? সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো, অনুমতি ছাড়া ছবি বা তথ্য শেয়ার করা, ভয় দেখানো, হুমকি দেওয়া, কটু মন্তব্য করা, মিথ্যা বা অপমানজনক তথ্য ছড়ানো। তারপর হচ্ছে যে যন্ত্র বা প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়: মোবাইল, কম্পিউটার, ট্যাব, তারপরে হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমেইল, মেসেঞ্জার ইত্যাদি। এগুলো হচ্ছে প্ল্যাটফর্ম, এগুলো হচ্ছে যন্ত্র। কারা সবচেয়ে বেশি আক্রান্ত হয়? শিশু, কিশোর কিশোরী ও তরুণ তরুণী। ফলাফল: মানসিক চাপ, হীনমন্যতা, হতাশা ও আতঙ্ক, আত্মহত্যা প্রবণতা, সামাজিক ও পারিবারিক ক্ষতি। সমস্যা আরও জটিল হয় যখন ছবি বা ভিডিও মুছে ফেলা যায় না, ফেক আইডির মাধ্যমে করা হয়, ফলে অপরাধী শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। অপরাধী শনাক্ত করা যায় না এমন না, অপরাধী শনাক্ত করা একটু কঠিন হয়ে পড়ে। তারপর হচ্ছে ফেক নিউজ। ফেক নিউজ হলো মিথ্যা বা বিভ্রান্তিকর কোনো তথ্য যা সংবাদ আকারে উপস্থাপন করা হয় মানুষকে প্রভাবিত করা, বিভ্রান্ত করা বা কারো মতামতকে প্রভাবিত করার জন্য। কিভাবে তৈরি হয়? পুরোপুরি বানানো গল্প, সত্য তথ্যকে বিকৃত করে উপস্থাপন, ছদ্মনামে বা ফেক আইডি ব্যবহার করে ছড়ানো। যেসব মাধ্যমে ছড়ায়: ফেসবুক, টিকটক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ। বিভিন্ন অযাচাইকৃত ওয়েবসাইট বা অনলাইন নিউজ পোর্টাল। সামাজিক যোগাযোগ মাধ্যম। উদ্দেশ্য কি? জনমত প্রভাবিত করা, রাজনৈতিক বা ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করা, কারো সুনাম নষ্ট করা, বিভ্রান্তি ও গুজব ছড়ানো। প্রভাব: সমাজে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি, রাজনৈতিক সংঘাত সৃষ্টি, ধর্মীয় সহিংসতা সৃষ্টি, সাধারণ মানুষের আতঙ্ক সৃষ্টি। প্রতিরোধের উপায়: যে কোনো সংবাদ যাচাই করে বিশ্বাস করা, নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য নেওয়া, গুজব ছড়ানো থেকে বিরত থাকা, সন্দেহজনক পোস্ট বা আইডি রিপোর্ট করা, তথ্য যাচাইয়ের জন্য ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট ব্যবহার করা। আইনি দৃষ্টিকোণ: বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006 অনুসারে ফেক নিউজ ছড়ানো বা সাইবার বুলিংয়ের শাস্তি সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ 1 কোটি টাকা জরিমানা। সাইবার আক্রমণ থেকে বাঁচার উপায়: সাইবার আক্রমণের শিকার হলে নিচের কাজগুলো করা যেতে পারে, যথা: ন্যাশনাল হেল্পলাইন 109, ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস 999 অথবা আইসিটি হেল্পলাইন এ যোগাযোগ করতে হবে। প্রযুক্তিতে দক্ষ এমন কারো সাহায্য নেওয়া যেতে পারে। প্রমাণক সহ www.rab.gov.bd ওয়েবসাইটে অভিযোগ পাঠাতে হবে। পিতামাতা বা পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে হবে। ডিজিটাল ডিভাইস বন্ধ করে রাখতে হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি বরাবর লিখিত অভিযোগ জানাতে হবে। বিষয়টি অপরিচিত কারোর সাথে বা উন্মুক্তভাবে সবার কাছে শেয়ার করা যাবে না। নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি বা জিডি করতে হবে। ভোক্তা অধিকারের চর্চা করতে হবে। অপরাধের প্রমাণগুলো সংগ্রহ করতে হবে। সাধারণ ডায়েরি বা জিডি করা: নিকটস্থ থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করতে হবে। এখন অনলাইনেও জিডি করা যায় ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে গিয়ে যে কোনো ব্রাউজারে লিখে সার্চ দিলেই পাওয়া যাবে জিডি করার ওয়েবসাইট। মোবাইল অ্যাপ ব্যবহার করে রিপোর্ট করা: রিপোর্ট টু র্যাব বা হ্যালো সিটি অ্যাপ ব্যবহার করে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে যে কোনো সাইবার অপরাধ সহজে রিপোর্ট করা যায়। জিডি করার পর তার স্ক্যান কপি বা ছবি, অপরাধের স্ক্রিনশট সহ প্রমাণ সহ হ্যালো সিটি অ্যাপ অথবা রিপোর্ট টু র্যাব অ্যাপে পাঠানো যায়। চাইলে থানা সাইবার ক্রাইম হেল্প ডেস্কে সরাসরি গিয়েও সহায়তা নেওয়া যায়। ইন্টারনেট ব্যবহারের নিরাপত্তা কৌশল: নিরাপদ ইন্টারনেট ব্যবহারের জন্য এবং অনলাইন হুমকি থেকে ব্যক্তিগত তথ্য ডিভাইসসমূহকে রক্ষা করার জন্য
নিচের নিরাপত্তা কৌশলগুলো ব্যবহার করা যেতে পারে, যেমন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এবং সকল ডিজিটাল প্ল্যাটফর্মে একই পাসওয়ার্ড ব্যবহার না করা। কম্পিউটার সফটওয়্যার ও মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার এগুলো নিয়মিত আপডেট করা, কারণ ওল্ড সফটওয়্যারগুলোতে নিরাপত্তা ত্রুটি থাকতে পারে। সোশ্যাল মিডিয়ায় একান্ত ব্যক্তিগত তথ্য কিংবা গোপনীয় তথ্য শেয়ার করা থেকে বিরত থাকা। ব্যক্তিগত গোপনীয় তথ্য যেমন পিনকোড বা পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার না করা। ডিভাইসে অ্যান্টিভাইরাস এবং ফায়ারওয়ালগুলো সুরক্ষা ইনস্টল করা। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন হলো একটি দ্বৈত নিরাপত্তা ব্যবস্থা যা আমাদের অনলাইন অ্যাকাউন্টকে হ্যাকিং থেকে রক্ষা করে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কিভাবে কাজ করে? ইমেইল বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লগ ইন করার সময় ইউজার নেম ও পাসওয়ার্ড প্রবেশ করানোর পর ফোন বা ইমেইলে একটি ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড আসে, যা সাধারণত 6 ডিজিটের হয় এবং সীমিত সময়ের জন্য কার্যকর। যখন ওটিপি দেওয়া হয় তখনই কেবল অ্যাকাউন্টে প্রবেশ করা যায়, অর্থাৎ ওটিপি যখন তোমার কাছেই আসবে, ওটিপি তুমি দিলে তারপরেই তুমি অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে। এই জন্য ওটিপি অচেনা কারোর সাথে শেয়ার করা যাবে না। ওটিপি একবারের জন্যই ব্যবহৃত, পরে আর তা ব্যবহারযোগ্য থাকে না। এজন্য এটাকে বলা হয় ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি। কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে আসক্তি। আসক্তি বলতে কি বোঝায়? আসক্তি হলো এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি জানার পরেও যে কাজটি তার জন্য ক্ষতিকর তা না করে থাকতে পারে না। যেমন মাদক গ্রহণ, অতিরিক্ত গেম খেলা, ফেসবুক বা ইউটিউবের অতিরিক্ত সময় ব্যয় করা। তথ্য প্রযুক্তির আসক্তি কিভাবে হয়? অনেকেই কম্পিউটারে গেম খেলতে খেলতে সময় অতিক্রম করে ফেলে। কেউ কেউ ফেসবুকে লাইক, ফলোয়ার, কমেন্ট পাওয়ার আশায় অত্যধিক সময় ব্যয় করে, ফলে সময় মতো পড়াশোনা, পরিবার বা বিশ্রামের সময় নষ্ট হয়ে যায়। আসক্তির লক্ষণ: গেম বা ফেসবুক ছাড়া থাকতে কষ্ট লাগে। জরুরি কাজ থাকলেও খেলা বা স্ক্রলিং বন্ধ করা যায় না। বাস্তব জীবন থেকে দূরে সরে যাওয়া শুরু হয়। পরীক্ষার ফল খারাপ হয়, স্বাস্থ্য খারাপ হয়, পরিবার বা বন্ধুদের সময় দেওয়া কমে যায়। এখন অনেকে বলবে যে যারা গেমিং করে তারা কিভাবে করে? যারা গেমিং করে তারা কিন্তু সময় মেনটেন করে। তারা একটি নির্দিষ্ট সময় গেম খেলে বা একটি নির্দিষ্ট সময় গেম রেকর্ড করে। তারা সারাদিন গেম খেলে না। তো যারা গেমারদের উদাহরণ নিয়ে আসা, তাদেরকে বলবো গেমাররা কিন্তু সারাদিন গেম খেলে না। গেমাররা একটি নির্দিষ্ট সময় গেম খেলে এবং সকল সময় তারা মেনটেন করে। কম্পিউটার গেমে আসক্তি। কম্পিউটার গেমে আসক্তি বলতে কি বোঝায়? কম্পিউটার গেম একটি জনপ্রিয় বিনোদনের মাধ্যম হলেও যখন কেউ তা অতিরিক্ত খেলে এবং নিয়ন্ত্রণ রাখতে পারে না, তখন তাকে গেমে আসক্তি বলা হয়। আসক্তির শুরু কিভাবে হয়? সাধারণত শৈশব থেকে গেম খেলার প্রতি আসক্তি শুরু হয়। অনেক সময় অভিভাবকরা বুঝতে পারেন না সন্তানেরা বেশি সময় গেম খেলছে। আসক্তির ভয়াবহ বাস্তব উদাহরণ: কোরিয়ায় একজন মানুষ 50 ঘন্টা গেম খেলে মারা যায়, অর্থাৎ ব্যক্তিটি 50 ঘন্টা গেম খেলে এক টানা, যার ফলে সে মারা যায়। চীনে চীনে এক দম্পতি টাকা জোগাড় করতে সন্তান বিক্রি করে যেন গেম খেলতে পারে, অর্থাৎ সে তার সন্তানকে বিক্রি করে, দম্পতিটি তার সন্তানকে বিক্রি করে যাতে তারা গেম খেলতে পারে। এটি কিন্তু আসক্তির খুব ভয়াবহ উদাহরণ। গবেষণায় যা পাওয়া গেছে, তীব্র আসক্তির ফলে মস্তিষ্কে উত্তেজক রাসায়নিক তৈরি হয়। সপ্তাহে 6 দিন প্রতিদিন 10 ঘন্টা গেম খেলা মস্তিষ্কের গঠনে পরিবর্তন আনতে পারে, অর্থাৎ আমাদের মস্তিষ্ক গঠন চেঞ্জ হয়ে যেতে পারে, মস্তিষ্কের সমস্যা সৃষ্টি হতে পারে। সামাজিক নেটওয়ার্কে আসক্তি। সামাজিক নেটওয়ার্কে আসক্তি বলতে কি বোঝায়? সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক ইত্যাদি মানুষকে একে অন্যের সাথে যোগাযোগ করার সুযোগ করে দেয়, এটা সত্য। কিন্তু যখন এগুলোর প্রতি অতিরিক্ত নির্ভরতা তৈরি হয়, যেমন সারাদিন ব্যবহার করে, ব্যবহারকারী নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, অর্থাৎ এগুলো থেকে বেরিয়ে আসতে পারে না, তখনই তাকে আসক্তি বলা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তার: ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, লিঙ্কডইন, টুইটার ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যম সব বয়সীদের জন্য জনপ্রিয়। শুধু যোগাযোগ নয়, মতাদর্শ প্রচার বা ব্যক্তিত্ব তুলে ধরার প্ল্যাটফর্ম হিসেবেও ব্যবহৃত হয়। সামাজিক নেটওয়ার্কে আসক্তির কারণ ও প্রভাব: সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো ইচ্ছাকৃতভাবে এমনভাবে ডিজাইন করে যাতে ব্যবহারকারী বেশি সময় কাটায়, অর্থাৎ ব্যবহারকারী যদি বেশি সময় কাটায় তাহলে তারা বেশি অ্যাড, বেশি কন্টেন্ট দেখাতে পারবে, যার ফলে তাদের ইনকাম বেশি হবে। ব্যবহারকারীদের মধ্যে নার্সিসিজম বা নিজেকে প্রকাশ করার বাসনা জেগে ওঠে। ছোটোখাটো বিষয়ে মানুষ শেয়ার করতে থাকে যাতে লাইক, কমেন্ট, ভিউ পায়। অর্থাৎ আমরা দেখতে পাবো যে ইদানিং অনেক ব্লগার বা অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছোটোখাটো বিষয় যেগুলো শেয়ার করার মতো নয় সেগুলো শেয়ার করে থাকে যাতে লাইক, কমেন্ট, ভিউ বেশি পায়।
এর ফলে তৈরি হয় জনপ্রিয় হবার প্রতিযোগিতা, যা এক প্রকার মনস্তাত্ত্বিক আসক্তি। এরপর কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে আসক্তির ক্ষতি। সময় অপচয়। প্রয়োজনের তুলনায় বেশি সময় ব্যয় করে পড়াশোনা, কাজ ও বাস্তব জীবনের উপর নেতিবাচক প্রভাব ফেলে। মানসিক চাপ ও উদ্বেগ। আসক্তির ফলে মানসিক ভারসাম্য নষ্ট হয়, একঘেয়েমি, হতাশা, মেজাজ খিটখিটে হয়ে পড়ে। চোখ ও স্নায়ু সমস্যার সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকিয়ে থাকার ফলে চোখের সমস্যা, মাথা ব্যথা, দৃষ্টিশক্তির অবনতি হয়। ঘুমের সমস্যা। অতিরিক্ত ব্যবহার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে, যা শরীরে ও মনের উপর খারাপ প্রভাব ফেলে। সামাজিক ও পারিবারিক বিচ্ছিন্নতা। বাস্তব জীবনের সম্পর্ক ও পারিবারিক বন্ধন দুর্বল হয়ে যায়, একাকিত্ব ও নিঃসঙ্গতা বাড়ে। পড়াশোনা থেকে মনোযোগ হ্রাস। ছাত্রছাত্রীরা লেখাপড়া ও একাডেমিক কাজে মনোযোগ হারিয়ে ফেলে। শারীরিক সক্রিয়তা কমে যাওয়া। অধিকাংশ সময় বসে থাকার কারণে স্থূলতা, পিঠ, ঘাড় ব্যথা সহ নানা শারীরিক সমস্যা দেখা দেয়। অর্থ অপচয়। গেম, সাবস্ক্রিপশন বা সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপনে অপ্রয়োজনীয় খরচ হয়। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ঝুঁকি। অসচেতন ব্যবহারে হ্যাকিং, ফিশিং, স্ক্যাম বা তথ্য ফাঁসের ঝুঁকি বাড়ে। আত্মমুগ্ধতা ও গুজবে বিশ্বাস। সোশ্যাল মিডিয়ায় নিজেকে উপস্থাপন বা জনপ্রিয় হওয়ার প্রতিযোগিতায় বাস্তবতা থেকে বিচ্যুতি ঘটে। অর্থাৎ তারা অতিরিক্ত গুজবে বিশ্বাস করতে থাকে, নিজে খুশি হতে থাকে, নিজেকে উপস্থাপন করার চেষ্টা করে। চরম আসক্তি পরিণতি। চরম মাত্রায় গেলে শারীরিক অবনতি, সামাজিক বিচ্ছিন্নতা, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে, যেমনটা আমরা উদাহরণে দেখেছি। কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে আসক্তি থেকে বাঁচার উপায়। আসক্তি স্বীকার করা, অর্থাৎ নিজের কাছে নিজে স্বীকার করতে হবে যে আসক্ত হচ্ছে, মানে তোমাকে নিজের কাছে স্বীকার করতে হবে যে আমি এই বিষয়টাতে আসক্ত হয়ে পড়ছি। এটি মুক্তির প্রথম ধাপ। গুরুত্বপূর্ণ বিষয়গুলো তালিকা করা, যেমন লেখাপড়া, পরিবার, স্বাস্থ্য, খেলাধুলা, কোনটা বেশি গুরুত্বপূর্ণ তা বোঝা। অর্থাৎ তোমাকে একটি সিরিয়াল করতে হবে যে লেখাপড়া, পরিবার, স্বাস্থ্য, খেলাধুলা কোনটি বেশি গুরুত্বপূর্ণ, এগুলো মেনটেন করে সেখানে তোমার সোশ্যাল মিডিয়া বা গেমিং এর জন্য একটি নির্দিষ্ট সময় রাখা। সময়সূচি তৈরি করা। লেখাপড়া, খেলাধুলা, পরিবার, অন্য কাজ শেষে যদি সময় থাকে তখনই বিনোদনের জন্য প্রযুক্তি ব্যবহার করা। অপ্রয়োজনীয় সময় ব্যয় বন্ধ করা। প্রতিবার ব্যবহার করার আগে নিজেকে জিজ্ঞেস করা, এটা কি এখন সত্যিই প্রয়োজন? ব্যবহারের সময় রেকর্ড রাখা। দিনে, সপ্তাহে বা মাসে কত ঘন্টা সময় গেম, সোশ্যাল মিডিয়ায় গেছে সেটা লিখে রাখা। অর্থাৎ তুমি 10 ঘন্টা গেছে, 8 ঘন্টা গেছে, 6 ঘন্টা গেছে, এগুলো লিখে রাখা। এতে তুমি বুঝতে পারবে তোমার অবনতি হচ্ছে না উন্নতি হচ্ছে। কি অর্জন হতো তা চিহ্নিত করা। অর্থাৎ যে সময় গেম বা সোশ্যাল মিডিয়ায় গেছে সেটা দিয়ে কতটুকু পড়া বা অন্য কাজ করা যেত সেটা ভাবা। সমস্যাগুলোর উৎস চিহ্নিত করা। জীবনের কোন কোন সমস্যার পেছনে গেম বা নেট আসক্তি দায়ী সেগুলো খুঁজে বের করা। তারপর ধীরে ধীরে সময় কমানো, একদম বন্ধ না করে ধাপে ধাপে সময় কমিয়ে আনা এবং বিকল্প কাজে মনোযোগ দেওয়া। অর্থাৎ একেবারে তুমি 10 ঘন্টা থেকে একেবারে বন্ধ করে দিলে এটা তুমি পারবে না। তোমাকে আস্তে আস্তে 10 ঘন্টা থেকে 8 ঘন্টা, 8 ঘন্টা থেকে 6 ঘন্টা, 6 ঘন্টা থেকে 5 ঘন্টা, 5 ঘন্টা থেকে 4 ঘন্টা, এভাবে কমিয়ে আনতে হবে। এবং ওই সময়টাতে তোমাকে অন্য বিকল্প কাজে মনোযোগ দিতে হবে, যেমন বাইরে গিয়ে খেলাধুলা করা, আহ, ঘোরাঘুরি করা ইত্যাদি। অপ্রয়োজনীয় সোশ্যাল কানেকশন বাদ দেওয়া। যাদের সাথে যোগাযোগের প্রয়োজন নেই তাদের আনফলো বা আনফ্রেন্ড করে দেওয়া। বিশেষ সময়ের জন্য সাইট বন্ধ রাখা। পরীক্ষা বা গুরুত্বপূর্ণ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ডিঅ্যাক্টিভেট করে রাখা বা ব্যবহার না করা। সৃজনশীল ও শারীরিক কাজে যুক্ত থাকা। মাঠে খেলা, বই পড়া, ছবি আঁকা, গান শেখা ইত্যাদি কাজে মন দেওয়া। বন্ধু ও পরিবারের সহযোগিতা নেওয়া। কাছের মানুষদের জানিয়ে সহযোগিতা নেওয়া, যেন তারা সহানুভূতির সাথে সাহায্য করতে পারে। অর্থাৎ তুমি যদি আসক্তির দিকে যাচ্ছ তাহলে তো এটা কাছের বন্ধুদেরকে বা পরিবারকে জানানো যে আমাকে সাহায্য করতে হবে, আমি এটা থেকে দূরে যেতে চাই। সচেতনতা তৈরি করা এবং অন্যদের সহায়তা করা। নিজে সতর্ক থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন করা, যেন তারা আসক্ত না হয়। এরপর পাইরেসি। পাইরেসি কি? পাইরেসি হলো কপিরাইটভুক্ত কোনো সফটওয়্যার, ছবি, অ্যানিমেশন বা সৃষ্টিশীল কাজ অবৈধভাবে কপি বা ব্যবহার করা। পাইরেসির কারণ ও সহজতা। সফটওয়্যার বা ডিজিটাল কন্টেন্ট সহজেই কপি করা যায়, বিশেষজ্ঞ না হয়েও। অর্থাৎ বিশেষজ্ঞ না হয়েও সফটওয়্যার বা ডিজিটাল কন্টেন্ট সহজেই কপি করা যায়। মুদ্রিত বই কপি করতে যেমন খরচ হয়, সফটওয়্যারে তা লাগে না। কপিরাইট আইনের উদ্দেশ্য: লেখক, শিল্পী, সফটওয়্যার নির্মাতাদের সৃষ্টকর্মের সুরক্ষা দেওয়া। কপিরাইট হোল্ডারের অনুমতি ছাড়া
কপি বা পরিবর্তন অবৈধ। সুরক্ষার উপায়। বিশ্বজুড়ে বড় সফটওয়্যার কোম্পানিগুলো বিএসএ বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স গঠন করেছে পাইরেসি ঠেকাতে। 2011 সালের বিএসএ রিপোর্ট অনুযায়ী 10 জন পিসি ব্যবহারকারীর মধ্যে 7 জনই পাইরেসি মুক্ত সফটওয়্যার ব্যবহার করে, অর্থাৎ 3 জন পাইরেসি যুক্ত সফটওয়্যার ব্যবহার করে। তারপর হচ্ছে কপিরাইট আইনের প্রয়োজনীয়তা। সৃজনশীল কর্মীর অধিকার সুরক্ষা। কপিরাইট আইন মূল নির্মাতাকে তার সৃষ্ট কর্মের ওপর মালিকানা বা স্বত্বাধিকার প্রদান করে, অর্থাৎ যে মূল নির্মাতা তাকে তার সৃষ্ট কর্মের উপর মালিকানা প্রদান করে, যেন এটি সেই তৈরি করেছে এবং অন্য কেউ যেন এটি নিজের নামে প্রচার করতে না পারে। অর্থনৈতিক নিরাপত্তা। মূল নির্মাতারা তাদের পরিশ্রম, মেধা ও বিনিয়োগের যথাযথ মূল্য পায়, যা তাদের জীবিকা নির্বাহে সাহায্য করে। অর্থনৈতিক নিরাপত্তাতে অর্থাৎ তারা যেখানে অফিসিয়ালি যেখানে সেল করবে সেখানেই যেন তার পরিশ্রম বা মেধা বিনিয়োগ যথাযথ মূল্য পায়, সব যারা ক্রয় করবে তারা যেন সেখান থেকে ক্রয় করে, এই নিরাপত্তা কপিরাইট আইন প্রদান করে। উৎসাহ এবং উদ্ভাবন সৃষ্টি। আইনটি সৃজনশীল মানুষদের উৎসাহিত করে নতুন নতুন কাজ করার ক্ষেত্রে। অর্থাৎ এই আইন যদি না থাকতো তাহলে যে কেউ যে কারো নির্মাণকে নিজের বলে চালিয়ে দিত, এতে নতুন নতুন মানুষ নতুন নতুন উদ্ভাবনে উৎসাহ হারিয়ে ফেলত। অবৈধ ব্যবহার রোধ। মূল নির্মাতার সৃষ্টকর্ম অবৈধ ব্যবহার ও অননুমোদিত নকল বা পুনরাবৃত্তি বন্ধ করে, অর্থাৎ মূল নির্মাতা যেটি নির্মাণ করেছেন সেটি যেন কেউ অবৈধভাবে ব্যবহার করতে না পারে বা অননুমোদিতভাবে কেউ যেন সেটাকে নকল করতে বা পুনরাবৃত্তি করতে না পারে, সেটি রোধ করে কপিরাইট আইন। সৃজনশীল কর্মীদের নিরুৎসাহিত হওয়া থেকে রক্ষা। অন্যরা বিনামূল্যে ব্যবহার করলে স্রষ্টারা তাদের মনোবল হারায়, আইনের মাধ্যমে তা রোধ করা হয়। অর্থাৎ স্রষ্টারা তাদের সৃষ্টকর্ম একটি ন্যায্য মূল্যে বিক্রি করে। ধরো কেউ একজন বই লিখেছে, সে তার বইটি অবশ্যই একটি ন্যায্য মূল্যে, তার বই তৈরিতে বই প্রোডাকশনে অনেক খরচ আছে সেগুলো, এবং নিজের সৃজনশীলতার একটি ন্যায্য মূল্য সে দাবি করে। এটি যদি কেউ বিনামূল্যে ব্যবহার করে, কেউ ধর একজন সফটওয়্যার তৈরি করলো, সে তার সফটওয়্যারটি একটি ন্যায্য মূল্যে বিক্রি করছে, কিন্তু কেউ সেটাকে বিনামূল্যে ব্যবহার করে, এতে সৃজনশীল স্রষ্টারা মনোবল হারায়। এটি কপিরাইট আইনের মাধ্যমে রোধ করা যায়। তথ্য অধিকার ও নিরাপত্তা। জনগণের মৌলিক অধিকার, যার মাধ্যমে তারা সরকারি ও অন্যান্য প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য পাওয়ার সুযোগ পায়। তথ্য পাওয়া বা তথ্য চাওয়া জনগণের মৌলিক অধিকার, যার মাধ্যমে তারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে তথ্য চাইতে পারে এবং ওই সংস্থাগুলো বা কোম্পানিগুলো তাদেরকে জনগণের কাছে তথ্য দিতে বাধ্য থাকবে। বাংলাদেশ তথ্য অধিকার আইন 2009 নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করে, অর্থাৎ নাগরিকরা চাইলেই যে কোনো তথ্য জানতে চাইতে পারে, কিন্তু গোপন তথ্য নয়। সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সংস্থাগুলোর স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি করে, অর্থাৎ এই সকল প্রতিষ্ঠান তাদের কার্য পরিচালনার যে সকল তথ্য বা হিসাবের যে সকল তথ্য রয়েছে সেগুলো জনগণ সরকার চাওয়া মাত্রই দিতে বাধ্য থাকবে, অর্থাৎ জবাবদিহিতা বৃদ্ধি করে। দুর্নীতি কমাতে ও সুশাসন প্রতিষ্ঠায় সাহায্য করে, অর্থাৎ কোনো একটি কোম্পানি যদি তাদের তথ্য জনগণের কাছে দিতে বাধ্য থাকে তাহলে তাদের মধ্যে একটি ভয় কাজ করবে যে তথ্যটি তো প্রকাশ করতে হবে বা তথ্য প্রকাশ পেয়ে যাবে, এতে তাদের দুর্নীতি ধরা পড়ে যাবে। তাই দুর্নীতি কমাতে এবং সুশাসন প্রতিষ্ঠায় এই আইন সাহায্য করে। সংস্থাগুলিকে তথ্য সংরক্ষণ ও সঠিকভাবে সরবরাহের নির্দেশ দেয়, অর্থাৎ একটি সংস্থা তাকে তথ্য সংরক্ষণ করতে হবে এবং চাওয়া মাত্রই সরবরাহ করতে হবে। তথ্যের গোপনীয়তা ও সীমাবদ্ধতা। রাষ্ট্রের নিরাপত্তা, অখণ্ডতা ও সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত তথ্য প্রকাশযোগ্য নয়। রাষ্ট্রের নিরাপত্তার সাথে বা রাষ্ট্রের অখণ্ডতার সাথে, সার্বভৌমত্বের সাথে যে সকল তথ্য সম্পর্কিত সেগুলো প্রকাশযোগ্য নয়। পরীক্ষার প্রশ্নপত্র কৌশলগত বা বাণিজ্যিক গোপন তথ্য প্রকাশের প্রয়োজন নেই। পরীক্ষার প্রশ্নপত্রে কি প্রশ্ন আছে সেটিও একটি তথ্য, কিন্তু সেটি প্রকাশযোগ্য নয়, কারণ এটি গোপনীয় তথ্য। কৌশলগত বা বাণিজ্যিক গোপন তথ্য, অর্থাৎ একটি কোম্পানি কিভাবে ব্যবসা পরিচালনা করে, কি টেকনিক করে ব্যবসা পরিচালনা করে,
মার্কেটিং পলিসি সেই সকল তথ্য প্রকাশযোগ্য নয়। তথ্য প্রকাশ দেশের ক্ষতি করলে তা আইন দ্বারা সীমিত, অর্থাৎ কোনো তথ্য প্রকাশ করলে যদি তার রাষ্ট্রের ক্ষতি সাধনের বা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেটি এই আইন দ্বারা সীমিত, অর্থাৎ এই আইনের আওতাধীন নয়। তারপর হচ্ছে সাধারণ ট্রাবল শুটিং। ট্রাবল শুটিং কি? কোনো যন্ত্রের সমস্যা বা ত্রুটির উৎস খুঁজে বের করে তার সমাধানের প্রক্রিয়া, অর্থাৎ একটি যন্ত্র বা মানে ধরো তোমার কম্পিউটারে কোনো সমস্যা হলো, সেটি ত্রুটির উৎস খুঁজে বের করা এবং সেটি সমাধানের প্রক্রিয়া হচ্ছে ট্রাবল শুটিং। কেন দরকার? প্রায় সব ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করতে গিয়ে ছোটোখাটো সমস্যার মুখোমুখি হতে হয়, এজন্য ট্রাবল শুটিং প্রয়োজন, যেন আমরা সহজে সমাধান করতে পারি ছোটোখাটো বিষয়। সাধারণ সমস্যা অনেক সময় ব্যবহারকারীরাই ম্যানুয়াল দেখে সমাধান করতে পারে। সাধারণ কিছু সমস্যা রয়েছে, সেগুলো হতে পারে সাধারণ কিছু সমস্যা, সেগুলো ব্যবহারকারীরা নিজেরাই ম্যানুয়াল দেখে সমাধান করে নিতে পারে। জটিল সমস্যার ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিতে হয়। ধরো তোমার যন্ত্র বা তুমি যেটি ব্যবহার করছো, যে যন্ত্র, সেটিতে কোনো জটিল সমস্যা দেখা দিয়েছে যা ম্যানুয়ালে উল্লেখ নেই, সেটি তোমাকে অবশ্যই কোম্পানির সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে। ব্যবহার নির্দেশিকা বা ম্যানুয়াল যে কোনো যন্ত্রের সাথে থাকে। ম্যানুয়াল এটি আমরা সকল কিছুর সাথেই দেখি। শেষে ট্রাবল শুটিং অংশে সাধারণ সমস্যাগুলোর সম্ভাব্য সমাধান দেওয়া থাকে। ম্যানুয়ালের শেষে এই যন্ত্রটির সাথে এখনো পর্যন্ত যে সকল সাধারণ ছোট ছোট সমস্যা হয়েছে সেগুলোর কিছু সমাধান দেওয়া থাকে। কম্পিউটার ও আইসিটি যন্ত্রে ট্রাবল শুটিং বেশি প্রয়োজন কেন? এগুলো বেশি সময় ব্যবহৃত হয়, অর্থাৎ আমরা পিসি ও কম্পিউটার আমরা অনেক সময় ধরে ব্যবহার করি, এজন্য মাঝে মধ্যেই কিছু না কিছু সমস্যা দেখা দিতেই পারে। বিভিন্ন ধরনের কাজ ও সফটওয়্যার ব্যবহারের সমস্যা বেশি, অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের কাজ করি, গেমিং করি, গ্রাফিক্স ডিজাইন করি, ভিডিও এডিটিং করি। এ সকল কাজে কম্পিউটার উপর নানা ধরনের প্রেশার পড়ে, এজন্য কম্পিউটারে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে, এজন্য ট্রাবল শুটিং বেশি প্রয়োজন হয় কম্পিউটার ও আইসিটি যন্ত্রে। কোন ক্ষেত্রে ট্রাবল শুটিং বেশি হয়? সাধারণত হার্ডওয়্যার সমস্যার ক্ষেত্রে ট্রাবল শুটিং বেশি প্রয়োগ করা হয়। হার্ডওয়্যার সমস্যার ক্ষেত্রে, অর্থাৎ তোমার যন্ত্র সিপিইউর ভিতরে যে সকল যন্ত্রাংশ রয়েছে সেগুলোর ক্ষেত্রে ট্রাবল শুটিং বেশি প্রয়োগ করা হয়। তো আমরা এখন কম্পিউটারের কিছু সাধারণ সমস্যা এবং সেগুলোর সাধারণ সমাধান দেখি। সিস্টেম চালু হচ্ছে না। এক্ষেত্রে প্রথমে মেইন পাওয়ার কেবলটির সংযোগ লুজ বা ঢিলে আছে কিনা সেটি দেখতে হবে, অর্থাৎ পাওয়ার কেবলটি লুজ আছে কিনা সেটি দেখতে হবে। পাওয়ার কেবল লুজ থাকলে অবশ্যই সিস্টেম চালু হবে না, এক্ষেত্রে পাওয়ার কেবলটি সংযোগ সঠিকভাবে দিতে হবে। যদি সমাধান না হয় তাহলে মেইন বোর্ডে পাওয়ার আসছে কিনা, অর্থাৎ মাদার বোর্ডে পাওয়ার আসছে কিনা সেটি দেখতে হবে। যদি মাদার বোর্ডে পাওয়ার না আসে সেক্ষেত্রে পাওয়ার সাপ্লাই ইউনিট পরিবর্তন করতে হবে, অর্থাৎ পাওয়ার সাপ্লাই, আমরা যেটাকে পাওয়ার সাপ্লাই বলি, সেটা পরিবর্তন করতে হবে। সেটিতে সমস্যা হয়েছে, সেটি পরিবর্তনের জন্য আমাদেরকে স্থানীয় কোনো সার্ভিস সেন্টারে নিয়ে অভিজ্ঞ কাউকে দেখাতে হবে, বা পাওয়ার সাপ্লাই এনে অভিজ্ঞ কাউকে দিয়ে লাগিয়ে নিতে হবে। তারপরে সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু মনিটরে কিছু দেখা যাচ্ছে না, অর্থাৎ সিপিইউ চলছে, সিপিইউতে মাদার বোর্ড, পাওয়ার সাপ্লাই সব কিছু ভালো সঠিকভাবে রান করছে, কিন্তু মনিটরে লাইন আসছে না। সেক্ষেত্রে মনিটরের বাতি জ্বলছে কিনা পরীক্ষা করতে হবে। মনিটরের বাতি যদি চলে তাহলে বুঝতে হবে যে মনিটরে পাওয়ার আসছে, মনিটরের যে পাওয়ার কেবল সেটি সঠিক আছে। যদি বাতি জ্বলে তাহলে মনিটরের ডাটা কেবল পরীক্ষা করতে হবে, যে ডাটা কেবল হচ্ছে ভিজিএ কেবল বা এইচডিএমআই কেবল বা ডিসপ্লে কেবল পরীক্ষা করতে হবে। যদি কেবলটি খোলা বা লুজ থাকে তাহলে সঠিকভাবে লাগাতে হবে। কেবলটি যদি খোলা বা লুজ থাকে তাহলে কম্পিউটারে সিপিইউ থেকে মনিটরে ডাটা ট্রান্সফার হবে না, সেক্ষেত্রে মনিটরে কোনো কিছুই দেখাবে না। যদি এটি ঠিক থাকে তাহলে দ্বিতীয় পদ্ধতিতে যেতে হবে, সিস্টেমটি বন্ধ করতে হবে এবং মেইন সিস্টেম থেকে পাওয়ার কেবল খুলে ফেলতে হবে সতর্কতার জন্য। অর্থাৎ আমরা এখন সিপিইউ খুলবো, আমাদের যেন শর্ট না লাগে বা বিদ্যুৎ স্পষ্ট হওয়ার কোনো চান্স না থাকে, সেজন্য আমাদেরকে সিস্টেম বন্ধ করে পাওয়ার কেবল খুলে ফেলতে হবে। তারপর আমরা সিস্টেমটি খুলবো এবং মেমোরি স্লট থেকে সকল র্যাম সরিয়ে ফেলবো। এবং একটি ইরেজার দিয়ে র্যামের কানেক্টরগুলো ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। র্যামের কানেক্টর বলতে যে এই অংশটা আমরা ইরেজার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করব এবং পরিষ্কার করার পর
শক্ত ব্রাশ দিয়ে সবগুলো র্যাম স্লটকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। অর্থাৎ একটি ব্রাশ দিয়ে আমরা র্যামের স্লট অর্থাৎ মাদারবোর্ডে যেখানে আমরা র্যামটি লাগাবো, র্যামগুলো লাগাবো সেই স্লটটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে যেন ধুলবালি না থাকে। র্যাম ইনস্টল না করে কম্পিউটারটি চালু করো এবং কোনো বিপ সাউন্ড হয় কিনা খেয়াল করো। অর্থাৎ র্যামটি আমরা লাগাবো না, র্যাম না লাগিয়ে আমরা সিস্টেম চালু করব, কম্পিউটার চালু করব এবং দেখব যে কোনো বিপ সাউন্ড করে কিনা। যদি বিপ সাউন্ড শুনতে পাও তবে কম্পিউটার বন্ধ করে র্যাম ইনস্টল করে কম্পিউটার চালু করতে হবে। যদি বিপ সাউন্ড আসে তার মানে স্লট ঠিক আছে, স্লটে কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আমরা পুনরায় র্যাম লাগিয়ে কম্পিউটার চালু করব। যদি কোনো বিপ সাউন্ড হয় তাহলে বুঝতে হবে র্যামটি সমস্যাযুক্ত। এখন যদি কোনো বিপ সাউন্ড আসে তাহলে র্যামটি লাগানোর পর যদি বিপ সাউন্ড আসে তাহলে বুঝতে হবে যে তোমার র্যামের সমস্যা হয়েছে। তারপরেও যদি কোনো সমস্যা না আসে তাহলে তো মনিটরের লাইন আসারই কথা, মনিটরের লাইন চলে আসবে। এবারও যদি ডিসপ্লে না আসে তাহলে নতুন র্যাম লাগাতে হবে। র্যামকে প্রতিস্থাপন করে আবার চেক করো। অধিকাংশ ক্ষেত্রে ডিসপ্লে না হওয়ার কারণ র্যামের সমস্যা। শেষ পর্যন্ত সমাধান না হলে স্থানীয় কোনো সার্ভিস সেন্টারে নিয়ে অভিজ্ঞ কাউকে দেখাতে হবে। অর্থাৎ তারপরেও যদি ডিসপ্লে না আসে সেক্ষেত্রে আমরা র্যামটির জায়গা পরিবর্তন করব, অর্থাৎ যেটাকে আগে যেখানে লাগিয়েছি সেটাকে স্থান পরিবর্তন করে স্লট পরিবর্তন করে আমরা দেখব। যদি তারপরেও ডিসপ্লে না আসে সেক্ষেত্রে আমরা স্থানীয় কোনো অভিজ্ঞ সার্ভিস সেন্টারে নিয়ে যাব এবং সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। অধিকাংশ সময় র্যামের কারণেই ডিসপ্লে আসে না। সিস্টেম অত্যন্ত গরম হয়ে যায় এবং অস্বাভাবিকভাবে হঠাৎ বন্ধ হয়ে যায়। কেসিংটি খুলতে হবে। মাদারবোর্ড থেকে সতর্কতার সাথে সিপিইউ তথা প্রসেসরের যে ফ্যানটি আছে সেটি খুলতে হবে, কিন্তু প্রসেসর সরানো যাবে না। অর্থাৎ আমরা মাদারবোর্ডের উপরে দেখব যে একটি ফ্যান আছে যেটি প্রসেসরকে প্রতিনিয়ত ঠান্ডা রাখার চেষ্টা করে, সেটি খুলবো কিন্তু প্রসেসর খোলা যাবে না। অর্থাৎ দেখবো ভিতরে হিট সিঙ্কে প্রচুর ধুলোবালি জমে আছে যা বায়ু চলাচলকে বাধাগ্রস্ত করে, ফলে সিপিইউ ঠান্ডা হতে পারছে না। হয়তো দেখা যাবে যে সিপিইউ আমরা হিট সিঙ্কের উপরে ধুলোবালি জমে আছে। হিট সিঙ্ক বলতে কেসিংয়ের যে ফ্যানটি রয়েছে ফ্যানটির যে হিট সিঙ্ক সেটিতে ধুলোবালি জমে আছে যা বায়ু চলাচলকে বাধাগ্রস্ত করে। সো আমরা ধুলোবালি পরিষ্কার করব, হিট সিঙ্ক এবং ফ্যানটিকে ভালোভাবে পরিষ্কার করে পুনরায় ইনস্টল করবো। এবার ক্যাবিনেটটিকে বন্ধ করে কম্পিউটারটি চালু করতে হবে। তো বেশিরভাগ সময় সমাধান হয়ে যায়, কিন্তু এরপরেও যদি সমাধান না হয় তাহলে আমরা সার্ভিস সেন্টারে নিয়ে যাব। তো কোনোরূপ উত্তপ্ত হওয়া ছাড়াই কম্পিউটারটি কয়েক মিনিট পর পর শাটডাউন হয়ে যাচ্ছে। এক্ষেত্রে প্রথমে আমরা সতর্কতার সাথে মাদারবোর্ডটি ভালো করে দেখে নিতে হবে যে লিকযুক্ত বা ত্রুটিপূর্ণ ক্যাপাসিটর আছে কিনা। ক্যাপাসিটর হচ্ছে যে এই ধরনের যে বস্তুগুলো মাদারবোর্ডে আছে সেগুলো খুলে আসছে কিনা, এরূপ চোখে পড়ে কিনা খেয়াল করতে হবে। যদি এক্ষেত্রে মানে ক্যাপাসিটর খুলে আসে সেক্ষেত্রে আমরা ক্যাপাসিটরকে লাগিয়ে নিলে সমস্যার সমাধান হয়ে যাবে। তবে এভাবে বেশি দিন ইউজ করা উচিত না। মাদারবোর্ড যদি বেশি হয় তাহলে মাদারবোর্ডটি পরিবর্তন করা উচিত অথবা অভিজ্ঞ সার্ভিস সেন্টারে নিয়ে বিষয়টি সমাধান করা উচিত। যদি তাও সমাধান না হয় খুব সতর্কতার সাথে চালু অবস্থায় কম্পিউটারটি খেয়াল করতে হবে যে কোনো আইসি মাদারবোর্ডে খেয়াল করতে হবে যে কোনো আইসি বা কম্পোনেন্ট অতিরিক্ত তাপ উৎপাদন করছে কিনা। যদি অতিরিক্ত তাপ উৎপাদন করে তাহলে বুঝতে হবে যে মাদারবোর্ডে প্রবলেম হচ্ছে। তো সাবধান, বোর্ডটি যেন শর্টেড না হয়। যদি মাদারবোর্ড শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে অবশ্যই মেরামতের জন্য নিকটস্থ সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া উচিত। যদি শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আর সেখানে নিজে কিছু না করা সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া উচিত। তারপরে হচ্ছে উইন্ডোজ রান করার সাথে সাথে উইন্ডোজ রান করার সময় হ্যাং হয়ে যায়। অর্থাৎ আমরা যখন কম্পিউটারটি স্টার্ট করব, কম্পিউটারটি স্টার্ট করার সাথে সাথে উইন্ডোজ যখন আসবে তখনই হ্যাং হওয়া। তো এক্ষেত্রে আমরা আপগ্রেড অ্যান্টিভাইরাস দিয়ে চেক করে নেব যে হার্ড ডিস্কে কোনো প্রকার ভাইরাস আছে কিনা। যদি ভাইরাস থাকে তাহলে অবশ্যই ক্লিন করে নিতে হবে। আর তারপরে আমরা যদি তাও সমাধান না হয় সেক্ষেত্রে আমরা হার্ড ডিস্ক থেকে গুরুত্বপূর্ণ ডাটা অন্যত্র ব্যাকআপ নিয়ে হার্ড ডিস্কের সি ড্রাইভ অর্থাৎ যেখানে সাধারণত উইন্ডোজ ইনস্টল করা থাকে ফরম্যাট করে নতুন উইন্ডোজ ইনস্টল করতে হবে। তবে কাজটি সার্ভিস সেন্টারে নিয়ে অভিজ্ঞ কাউকে দিয়ে করানো ভালো। তো যদি তারপরেও সমাধান না হয় সেক্ষেত্রে আমরা ডাটা ব্যাকআপ নিয়ে সি ড্রাইভের সি ড্রাইভটি ফরম্যাট করে উইন্ডোজ দিয়ে নেব নতুন করে। আচ্ছা, তারপরে পাওয়ার অন করলে ডিসপ্লে আসার পর কম্পিউটারটি হ্যাং হয়ে যায়। অর্থাৎ ডিসপ্লে আসার সাথে সাথে কম্পিউটারটি হ্যাং হয়ে যায়। এক্ষেত্রে আমরা প্রথমে যেটা করতে পারি, কম্পিউটারে পাওয়ার অফ করতে হবে এবং কেসিংয়ের এক পার্শ্ব খুলে হার্ড ডিস্ক এবং সিডি রোম
ডিভিডি ইত্যাদি থেকে সংযুক্ত ডাটা কেবল এবং পাওয়ার কেবল সমূহ সাবধানে খুলে ফেলতে হবে। অর্থাৎ যে পাওয়ার কেবল ডাটা কেবল রয়েছে সেগুলোকে খুলে ফেলতে হবে। খুলে ফেলে আবার শস্যস্থানে মানে যেটা যেখানে ছিল সেখানে লাগিয়ে দিয়ে পুনরায় কম্পিউটার চালু করতে হবে। যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে তো হলোই, আর যদি না হয় সেক্ষেত্রে দ্বিতীয় ধাপে যেতে হবে। এক্ষেত্রে দ্বিতীয় ধাপে মাদারবোর্ড থেকে র্যাম, প্রসেসর, পাওয়ার সাপ্লাই কানেকশনটি প্রত্যেকটি আলাদাভাবে পরীক্ষা করে দেখতে হবে যে কোনো প্রকার ত্রুটি কিংবা কেবল কানেকশনের সংযোগস্থলে লুজ আছে কিনা। যদি লুজ থাকে তাহলে সেটিকে ভালোভাবে সংযোগ করে নিতে হবে। তা এরপরেও যদি সমাধান না হয় তাহলে তৃতীয় ধাপে যেতে হবে। অন্য একটি কম্পিউটার থেকে প্রসেসর, র্যাম, হার্ড ডিস্ক ও অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতি এই মাদারবোর্ডে ব্যবহার করে দেখতে হবে যে এই মাদারবোর্ডটি ঠিক আছে কিনা। যদি এই মাদারবোর্ড ঠিক না থাকলে আমাদের মাদারবোর্ড পরিবর্তন করতে হবে। তবে এই কাজটি সার্ভিস সেন্টারে নিয়ে অভিজ্ঞ কাউকে দিয়ে করাতে হবে। আবার অনেক সময় ক্যাসিংয়ের পিছনে যদি মাদারবোর্ডে কিবোর্ড বা মাউসের সংযোগ যদি ঠিক না থাকে সেক্ষেত্রেও সমস্যা দেখা দেয় এরকম। সেক্ষেত্রে আমরা যথাযথ সংযোগ করে দিলে সমাধান হয়ে যেতে পারে। তো এগুলো খেয়াল রাখতে হবে। এরপর কম্পিউটার ঘন ঘন হ্যাং করে বা রিবুট বা রিস্টার্ট হয়ে যায়। এক্ষেত্রে কম্পিউটারটি সিপিইউর উপর সংযুক্ত কুলিং ফ্যানটি ঠিক আছে না ঘুরলে এই সমস্যা দেখা দেয়, কারণ পর্যাপ্ত ঠান্ডা হয় না, ভিতরে সিপিইউটি ঠান্ডা হতে পারে না। সেক্ষেত্রে এই জন্য সমস্যা। এই সমস্যার সমাধান কম্পিউটারে পাওয়ার অফ করে কেসিং খুলে কুলিং ফ্যানটি দেখতে হবে যে ধুলোবালি জন্মেছে কিনা। সেক্ষেত্রে আমরা পরিষ্কার করে ভালোভাবে আবার লাগিয়ে দেব। এছাড়াও কম্পিউটারের যে পিছনে একটি কুলিং ফ্যান রয়েছে সেটিও ঠিক ঘুরছে কিনা সেটিও দেখতে হবে, কারণ সেটি না ঘুরলে বাইরের বাতাস ভিতরে প্রবেশ করবে না। কম্পিউটারটিতে ভাইরাস থাকলেও এ ধরনের সমস্যা হতে পারে, তাই আপডেট অ্যান্টিভাইরাস দিয়ে কম্পিউটারের হার্ড ডিস্ক, ড্রাইভের প্রত্যেকটি ড্রাইভ ক্লিন করে নিতে হবে। এছাড়া অনেক সময় নতুন সফটওয়্যার প্রোগ্রাম লোড করার কারণেও এটি হতে পারে। অর্থাৎ আমরা আমাদের পিসিতে যদি কনফিগারেশনের সাথে যদি যে সফটওয়্যারটি আমরা ইনস্টল করেছি সেটির রেকমেন্ডেশন বা সেটির ডিমান্ডিং কনফিগারেশন না মিলে তাহলে তোমার পিসি একদম হয়ে যেতে পারে। যেমন তুমি যদি তোমার ধরো GT5 খেলতে অবশ্যই গ্রাফিক্স কার্ড, ভালো প্রসেসর, ভালো পরিমাণ র্যাম প্রয়োজন, কিন্তু তুমি তোমার যে লো কনফিগারেশন 8 GB র্যাম, কোর i3, কোনো গ্রাফিক্স কার্ড নেই, এরকম পিসিতে যদি তুমি GTA 5 ডাউনলোড করতে যাও বা ইনস্টল করতে যাও সেক্ষেত্রে কিন্তু পিসি অবশ্যই হ্যাং হয়ে যাবে, স্লো হয়ে যাবে। এই জন্য বা সিপিইউ অতিরিক্ত কার্যক্রম করতে হবে। এক্ষেত্রে তাকে কুলিং ফ্যানগুলো ঠিকভাবে ঠান্ডা করতে পারবে না। এই জন্য কুলিং ফ্যানগুলো ঠিকভাবে ঠান্ডা করতে না পারার কারণে পিসি রিস্টার্ট হয়ে যায় বা বন্ধ হয়ে যায় এবং অথবা হ্যাং হয়ে যায়। তো এটি হচ্ছে সমস্যা। সেক্ষেত্রে প্রোগ্রামটি আনইনস্টল করে দিতে হবে। যে সফটওয়্যারটি তুমি ইনস্টল করেছো সেই সফটওয়্যারটি যদি নতুন সফটওয়্যার ইনস্টল করার পরই এরকম সমস্যা দেখা দেয় তাহলে বুঝে নিতে হবে যে সফটওয়্যারটি ইনস্টল করার কারণেই এই সমস্যাটি হয়েছে। সেক্ষেত্রে সফটওয়্যারটি আনইনস্টল করে দিতে হবে যত দ্রুত সম্ভব। আর যদি সফটওয়্যারটি একান্ত ইউজ করতেই হয় তাহলে অবশ্যই কম্পিউটারকে আপগ্রেড করতে হবে। কম্পিউটারের মেটাল অংশে হাত দিলে যদি শক লাগে, সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে কম্পিউটারটিতে আর্থিং করা নেই। এজন্য পারদর্শী একজন ইলেকট্রিশিয়ান দিয়ে কম্পিউটারটিতে আর্থিং করিয়ে নিতে হবে। তারপর হচ্ছে কম্পিউটারের তারিখ এবং সময় অথবা বায়োসে কোনো অপশন পরিবর্তন করলে তা সেভ হয় না। আর তুমি ধরো বায়োসে কোনো অপশন পরিবর্তন করলে কিন্তু সেটা সেভ হচ্ছে না, বা কম্পিউটারের তারিখ ঠিক থাকছে না, ডেট ঠিক থাকছে না, সাল ঠিক থাকছে না, সেক্ষেত্রে মাদারবোর্ডে সংযুক্ত CMOS কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর এর ব্যাটারি কার্যক্ষমতা হারালে এটি ঘটে। যদি মাদারবোর্ডে এরকম একটি ব্যাটারি থাকে, তোমরা দেখতে পারবে মাদারবোর্ড খুললে বা সিপিইউ খুললে কেসিংটি খুললে দেখতে পারবে যে এরকম একটি ব্যাটারি আছে মাদারবোর্ডের মধ্যে, CA2032। এই ব্যাটারিটি যদি সমস্যা হয় সেক্ষেত্রে ব্যাটারির যদি শেষ হয়ে যায়, কার্যক্ষমতা শেষ হয়ে যায়, সেক্ষেত্রে এই সমস্যাটি হয়। সেক্ষেত্রে আমরা এই ব্যাটারিটি এনে লাগিয়ে দিলে আমরা এই সমাধান পেয়ে যাব। আর যদি অনেক তোমার অনেক মাদারবোর্ডে ভিন্ন ভিন্ন মডেলের থাকতে পারে এই ব্যাটারিটি, তোমার যে সেই মাদারবোর্ডে যেই মডেল রয়েছে সেই মডেলেরই ব্যাটারি লাগাতে হবে, অন্য মডেল লাগালে কিন্তু কাজ করবে না। তারপরে হচ্ছে বুট ডিস্ক ফেলিওর বা হার্ড ডিস্ক নট ফাউন্ড যদি দেখায়, অর্থাৎ তোমার যে হার্ড ডিস্কে তোমার উইন্ডোজ বুট করা আছে সেই হার্ড ডিস্কটি যদি না পায় সেক্ষেত্রে কি করতে হবে, আমরা কম্পিউটারে পাওয়ার বন্ধ করে কেসিং খুলতে হবে। খুলে মাদারবোর্ড এবং হার্ড ড্রাইভের সাথে সংযুক্ত ডাটা কেবল এবং পাওয়ার সাপ্লাই ইউনিট থেকে হার্ড ডিস্কের সংযুক্ত পাওয়ার কেবলটি সংযোগ
লুজ আছে কিনা দেখতে হবে। যদি লুজ থাকে তাহলে আমরা সেটিকে ভালোভাবে লাগিয়ে দেবো, আর ভালোভাবে লাগিয়ে দিলে সমাধান হয়ে যাবে। আর যদি সমাধান না হয় সেক্ষেত্রে হার্ড ডিস্কের পেছনে জাম্পার সেটিং দেখতে হবে। জাম্পার সেটিং এটা বর্তমান যে সকল আধুনিক হার্ড ডিস্ক রয়েছে সেগুলোতে দেখা যায় না, জাম্পার সেটিং নেই, থাকে না। তবে পুরোনো যে সকল হার্ড ডিস্ক ছিল সেই সকল হার্ড ডিস্কে জাম্পার সেটিং বলে একটা বিষয় থাকতো। জাম্পার সেটিংটি হচ্ছে এই যে এগুলো হচ্ছে পুরোনো হার্ড ডিস্কের এখানে কোনো ছাতা কেবল নেই। এটা এটা ছিল সেখানে তৎকালীন ডাটা কেবল, এখানে ডাটা কেবল কানেক্ট করা হতো। এটা হচ্ছে জাম্পার, আর এটা হচ্ছে তোমাদের পাওয়ার পাওয়ার সাপ্লাই থেকে যে এটা আসে পাওয়ার কেবল লাগায় সেটা। তো এটা হচ্ছে জাম্পার। তো এখানে তোমার বিভিন্ন একটি প্লাস্টিকের পয়েন্ট দিয়ে বিভিন্ন মোডে নেওয়া যায়। অর্থাৎ তুমি এখানে লাগালে মাস্টার, এখানে কিছু না করলে স্লেভ, তারপরে দ্বিতীয়টাতে লাগালে কেবল সিলেক্ট, তারপর এখানে দিলে মাস্টার, এখানে দিলে স্লেভ ডব্লিউ জি, এখানে দিলে সিএসডব্লিউ, এরকম আর কি। তো বিভিন্ন মোডে নিয়ে কাজ করানো যায়। তো এই মোডগুলো ঠিক আছে কিনা, কারণ তোমার হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা অনুযায়ী মোড থাকতে হবে। যদি হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা মোড না থাকে সেক্ষেত্রে একটা সমস্যা হতে পারে। তো এটা যদি কারো পুরোনো হার্ড ডিস্ক থাকে সেক্ষেত্রে, তবে আধুনিক কোনো হার্ড ডিস্ক এটা দেখা যায় না। তোমাদেরকে জাম্পার সেটিং বোঝানোর জন্য এটি দেখিয়ে দিলাম। আবার হচ্ছে কম্পিউটার চালিয়ে বায়োসে প্রবেশ করে তারপরে যদি সমাধান না হয় সেক্ষেত্রে আমরা কম্পিউটারে চালিয়ে বায়োসে, অর্থাৎ আমরা কম্পিউটারটি স্টার্ট দেবো, স্টার্ট দিয়ে F12 চাপবো, ফাংশন কি F12, সেটি ক্লিক করার সাথে সাথে আমাদেরকে কিছুক্ষণের মধ্যে বায়োসে নিয়ে যাবে, অর্থাৎ মাদারবোর্ডের যে ইনবিল্ট সিস্টেমটা ওইটাতে নিয়ে যাবে। সেখানে হার্ড ড্রাইভটি বায়োসের অপশন থেকে অটো কিংবা ম্যানুয়াল সিলেক্ট হচ্ছে কিনা আমরা যখন দেখব তখন বুট মেনুসে অপশনে যাব। বুট মেনু অপশনে যাওয়ার পর সেখানে আমরা যে হার্ড ডিস্কটিতে আমাদের উইন্ডোজ ইনস্টল করা আছে সেই হার্ড ডিস্কটি সেখানে দেখাচ্ছে কিনা, শো করতেছে কিনা হার্ড ডিস্কের নাম। যদি হার্ড ডিস্কের নাম শো করে তাহলে সেটিকে আমরা সিলেক্ট করে দিব, আর যদি নাম শো না করে তাহলে বুঝতে হবে যে হার্ড ডিস্কে কোনো প্রবলেম বা কেবলে কোনো প্রবলেম আছে। এক্ষেত্রে আমরা এইটা বোঝার জন্য আমরা অন্য একটি ভালো হার্ড ডিস্ক, ধর ভালো একটি কম্পিউটারে উইন্ডোজ রানিং হচ্ছে সেখান থেকে ভালো হার্ড ডিস্ক এনে আমরা এই পিসিতে লাগিয়ে দেখবো যে সব কানেক্ট হচ্ছে কিনা। যদি দেখা যায় যে কানেক্ট হচ্ছে না সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে হয় হার্ড ডিস্কের সমস্যা, না হয় কেবলের সমস্যা। যদি তোমার ওই হার্ড ডিস্কটি এনে লাগানোর পরে দেখা যায় যে এখনো পাচ্ছে না তাহলে বুঝে নিতে হবে যে কেবলের সমস্যা। আর যদি দেখা যায় যে পাচ্ছে তাহলে বুঝে নিতে হবে যে তোমার হার্ড ডিস্কের সমস্যা। তো এই ক্ষেত্রে তোমার হার্ড ডিস্কটি পরিবর্তন করে নতুন উইন্ডোজ দিয়ে তোমাকে ব্যবহার করতে হবে, এটাই সমাধান। আউট অফ মেমোরি অর নট এনাফ মেমোরি মেসেজ দেখায়। যদি এরকম মেসেজ দেখায় তাহলে বুঝতে হবে যে তোমার যে মেমোরি রয়েছে সেটি তোমার চাহিদা মতো মেমোরির তুলনায় কম, অর্থাৎ তুমি যে সফটওয়্যারগুলো ইনস্টল করতে চাচ্ছ তার যে ডিমান্ড তার সাথে তোমার কম্পিউটারে যে পরিমাণ র্যাম রয়েছে সেটি কম, সেটি বুঝে নিতে হবে। আর তুমি ধরো যে একটি প্রোগ্রাম ইনস্টল করতে চাচ্ছ সেটি কিন্তু তোমার সেটির প্রয়োজন 16 GB র্যাম, কিন্তু তোমার পিসিতে রয়েছে 8 GB র্যাম। এক্ষেত্রে সফটওয়্যারটি ইনস্টল করলে তোমার কম্পিউটারে সমস্যা দেখা দিতে পারে, বা কম্পিউটারটি রান করতে সমস্যা হবে, বা তুমি ওই প্রোগ্রামটি যখন রান দিবে তখন কম্পিউটার হ্যাং হয়ে যাবে। কম্পিউটারে অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করার মতো পর্যাপ্ত মেমোরি না থাকলে এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, যেমনটা বলেছি। এই সমস্যা দূর করার জন্য মাদারবোর্ডে অতিরিক্ত র্যাম মানে অধিক র্যাম ব্যবহার করতে হবে। অর্থাৎ তোমার যে পরিমাণ র্যাম, তোমার যদি সফটওয়্যারটি প্রয়োজনীয় হয় তাহলে তোমাকে র্যাম বাড়াতে হবে, আর সফটওয়্যারটি যদি তেমন প্রয়োজন না হয় তাহলে তোমাকে সফটওয়্যারটি আনইনস্টল করে দিতে হবে। কিবোর্ড কাজ করছে না, যদি কিবোর্ড কাজ না করে তাহলে কম্পিউটারটি বন্ধ করে কিবোর্ডটি পোর্টের সাথে যথাযথ সংযোগে আছে কিনা সেটি দেখে নিতে হবে। যদি সংযোগে না থাকে কিংবা লুজ থাকে তাহলে অবশ্যই সংযোগ দিয়ে নিতে হবে। যদি সংযোগে থাকার পরেও কাজ না করে তাহলে অ্যান্টিভাইরাস দিয়ে ভাইরাস ক্লিন করতে হবে। এরপরে যদি কিবোর্ড না কাজ করে তাহলে অবশ্যই কিবোর্ড পরিবর্তন করে নতুন কিবোর্ড লাগাতে হবে। এরপর হচ্ছে মাউস ডিটেক্ট করে না বা কাজ করে না, সেক্ষেত্রে কম্পিউটারের সাথে মাউসের কেবল সংযোগ আছে কিনা সব দেখে নিতে হবে। যদি সংযোগ লুজ থাকে তাহলে সংযোগ ভালোভাবে দিতে হবে, অন্য পোর্ট ব্যবহার করে দেখতে হবে। অন্য মাউস যদি থাকে তাহলে সেটি ব্যবহার করে দেখতে হবে। যদি তারপরেও কাজ না করে তাহলে বায়োসে প্রবেশ করে দেখে নিতে হবে যে মাউস ডিজেবল আছে কিনা। যদি থাকে তাহলে এনেবল করে দিতে হবে। আর যদি তারপরেও সমস্যার সমাধান না হয়, এরপরে যদি সমস্যার সমাধান না হয় তাহলে ভালো একটি মাউস লাগিয়ে নিতে হবে, সমস্যার সমাধান হয়ে যাবে, অর্থাৎ মাউস পরিবর্তন করতে হবে।
মনিটরে কোনো পাওয়ার নেই, এক্ষেত্রে অবশ্যই পাওয়ার কেবল দেখতে হবে, বা মনিটরে যেখানে যে সুইচে লাগানো আছে সুইচটির পাওয়ার আছে কিনা সেটি দেখে নিতে হবে। যদি সমস্যার সমাধান না হয় তাহলে পাওয়ার কেবল পরিবর্তন করে নতুন পাওয়ার কেবল লাগাতে হবে। মনিটরের পাওয়ার চালু কিন্তু পর্দায় কোনো ছবি নেই, ঠিক আছে। এক্ষেত্রে মনিটরের সাথে সরবরাহকৃত ভিডিও কেবলটির, ভিডিও কেবল বলতে বিজিএ কেবল, এইচডিএমআই কেবল বা ডিসপ্লে কেবল, এগুলো ডাটা কেবল এবং পাশাপাশি ভিডিও কেবল পেছনে মজবুতভাবে লাগানো হয়েছে কিনা তা দেখে নিতে হবে। যদি ভিডিও কেবলের অপর প্রান্তটি স্থায়ীভাবে মনিটরের সাথে সংযুক্ত না থাকে তাহলে এটি দৃঢ়ভাবে লাগাতে হবে। ব্রাইটনেস বা কন্ট্রাস্ট ঠিক আছে কিনা দেখে নিতে হবে। আর যদি তারপরেও না হয় সেক্ষেত্রে আমরা প্রথম যে সমস্যাটি দেখেছি যে র্যামের সমস্যা হলে মনিটরের ডিসপ্লে নাও আসতে পারে, সেক্ষেত্রে আমরা সেই সমস্যাটিতে কাজ করব। প্রিন্টারে প্রিন্ট হচ্ছে না, এক্ষেত্রে আমরা সঠিক মডেলের প্রিন্টার নির্বাচন করা হয়েছে কিনা তা দেখে নেব। অর্থাৎ তুমি প্রিন্ট করার সময় যে মডেলটি তোমার কাছে রয়েছে সেটি সিলেক্ট করেছো কিনা সেটি দেখে নিতে হবে। প্রিন্টারের পাওয়ার কেবল ঠিক আছে কিনা দেখে নিতে হবে। প্রিন্টার চালু আছে কিনা দেখতে হবে। প্রিন্টার কম্পিউটারের সাথে প্রিন্টারের ডাটা কেবল সংযোগ আছে কিনা সেটি দেখে নিতে হবে। প্রিন্টারের ভেতর কোনো প্রকার কাগজ কিংবা অন্য কিছু আটকে আছে কিনা তাও দেখে নিতে হবে। তবে বর্তমানে আধুনিক প্রিন্টারগুলোতে তোমার মনিটরে শো করে যে কেন প্রিন্ট হচ্ছে না, সে বলে দেয় যে পেজ আটকে আছে বা গুলো বলে দেয়, ডিসপ্লেতে মেসেজ শো করে। প্রিন্টারের কার্ট্রিজে কালি আছে কিনা তা দেখে নিতে হবে। প্রিন্টার থেকে কার্ট্রিজটি খুলে ভালোভাবে নেড়ে পুনরায় কাগজটি কার্ট্রিজটি যথাস্থানে লাগাতে হবে। যদি কালি না থাকে সেক্ষেত্রে প্রিন্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তবে আধুনিক যত প্রিন্টার আছে সেগুলো তোমার প্রিন্টের দেওয়ার সাথে সাথে মনিটরে শো করে যে কালি শেষ হয়ে গিয়েছে। প্রিন্টার চালু করার সাথে সাথে যদি লাল কিংবা ব্লিঙ্কিং হলুদ বাতি জ্বলতে থাকে তাহলে প্রিন্টারের রিসেট বাটনে চাপ দিতে হবে। অর্থাৎ যদি এরকম সমস্যা হয় তাহলে প্রিন্টার রিসেট করতে হবে। যদি সমস্যার সমাধান না হয় তাহলে নতুন করে প্রিন্টারের সাথে সরবরাহকৃত ড্রাইভার সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। অর্থাৎ যদি তারপরেও সমস্যার সমাধান না হয় তাহলে যে ড্রাইভার সফটওয়্যার রয়েছে প্রিন্টারের সেটি নতুন করে ইনস্টল করতে হবে। তারপরেও যদি সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে হার্ডওয়্যারে অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নিতে হবে, ঠিক আছে। তো আমরা এর মধ্য দিয়ে ট্রাবল শুটিং দেখে নিলাম। ধন্যবাদ। তো আমরা দ্বিতীয় অধ্যায় শেষ করেছি, ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আবার দেখা হবে পরবর্তী লেকচারে ইনশাল্লাহ। সবাই পাশে থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।